আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আমরা আজ আলোচনা করব আমাদের এইচএসসি ইতিহাস প্রথম পত্রে বোর্ডে আসা এবং ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো থেকে একটা ধারণা পাবা কোন ধরনের এমসিকিউ আসবে এন্ড তোমরা শেষ মুহূর্তে একটা প্র্যাকটিসও করতে পারবা। আমি এটা বলছি না এখান থেকে 100% কমন আসবে, এটা কখনো আসলে বলা সম্ভব না। সো আমরা একটু দেখে নেই, চলো। দেখো এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে কি ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের কি আছে আসলে? এই চ্যাপ্টারে দেখো প্রথমত কি দিয়েছি আমরা, 1498 সালে তোমার হচ্ছে ভাস্কো দা গামা প্রথমবারের মতো ইউরোপ থেকে তোমার হচ্ছে ভারতে আসা যে জলপথটা সেটা আবিষ্কার করে। তারপর দেখবা যে তোমরা আস্তে আস্তে পর্তুগিজরা এসেছে, তাদের সাথে আরব বণিকদের অনেক সমস্যা হয়েছে। তারপর তোমার হচ্ছে ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ এরা এসেছে। 16 সালে তোমার ধরো যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে। হ্যাঁ, তারপর তোমার ধরো যে আস্তে আস্তে আমরা কি দেখতে পাই যে ইংরেজদের আধিপত্য আস্তে আস্তে বেড়েছে। তারপর 1757 সালে যে তোমার হচ্ছে ইয়েটা হয়েছিল, পলাশী যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের প্রভাবে কি হয়েছে। ঠিক আছে, তারপর আমরা আরো কিছু দেখবো যে তোমার 1760 সালে মীর কাসিম ক্ষমতায় এসেছে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছে। এরপর আমরা দেখবো কি বাংলা একটা দ্বৈত শাসন বা তোমার হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন চলেছে। এই সব ইস্যু নিয়ে আমরা আজকে এমসিকিউ গুলো আলোচনা করব। আমরা হয়তো তোমাদের ফুল ক্লাস দিতে পারছি না, বা তোমাদের আসলে এই টাইমে ক্লাস করার টাইমও নাই ফুল ক্লাস। সো আসলে আমরা এমসিকিউ সলভের মাঝে মাঝে অনেক কিছু জেনে নেই। ওকে, সো প্রথম জিনিসটা কি এখানে দেখো যে বাংলায় ফিরিঙ্গি নামে কারা পরিচিত ছিল। দেখো বাংলায় তোমার যারা এসেছে ইউরোপীয়রা, কারা কারা এসেছে, তোমার পর্তুগিজরা এসেছে, ডাচরা এসেছে, ডেনমার্করা এসেছে, ইংলিশরা এসেছে, ফ্রেঞ্চরা এসেছে। ঠিক আছে, এরা মেইনলি। সো এদের মধ্যে ফিরিঙ্গি নামে পরিচিত কারা ছিল, যারা প্রথম পর্তুগিজরা। কেন ফিরিঙ্গি ছিল, তোমার ইংরেজরা তো কি দেখতে একটু ফর্সা বা পেইল হয় না অনেক, সেই জন্য বাঙালিরা তাকে কি ফিরিঙ্গি নামে ডাকতো। ঠিক আছে, সো এখানে কি হবে, এটা পর্তুগিজরা। ওকে, তারপর দেখো এখানে কারা, এখানে ফরাসিরা এসেছিল। ঠিক আছে, ফ্রেঞ্চেরা, ডেনমার্করা কি তোমার হচ্ছে ডেনমার্কের, ইংরেজ তো ইংলিশ তোমরা জানো সবাই, ব্রিটিশেরা। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। ওকে, একটা জিনিস আমি বলি, আমি তোমাদেরকে তোমরা হচ্ছে আমি একটা প্রশ্ন যখন আসবো তোমরা একটা কাজ করবা, তোমরা এটাকে স্কিপ মানে একটু পজ করে একটা অ্যান্সার লেখা ট্রাই করবা। তাহলে কি হবে, তুমি একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং মিলাতে পারবা। দেখো কত সালে পলাশী যুদ্ধ হয়, একদম বেসিক একটা প্রশ্ন, সবাই জানো এটা, এটা মুখস্থ থাকা উচিত আমাদের সবার। সেটা কি দেখো 1757 সালে। 1757 সালের কত তারিখে, 23শে জুন। 1757 সালের কি 23শে জুন কোথায় হয়েছিল, তোমার হচ্ছে এটা কোন নদীর তীরে, এটা পলাশীর প্রান্তটা ভাগীরথী নদীর তীরে, সরি এটা ছিল তোমার হচ্ছে ভাগীরথী নদীর তীরে। ঠিক আছে, এটা একটু দেখবা। তারপর আসো পরবর্তী প্রশ্ন যাই আমরা। এখানে দেখো একটা অপুত্র গনি মিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন এবং এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন। ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হয়। উদ্দীপকের গনি মিয়ার সাথে নিচে কোন নবাবের মিল আছে? দেখো এখানে আমাদের তিনটা অপশন আছে, চারটা অপশন আছে। এর মধ্যে দেখো শায়েস্তা খান, শায়েস্তা খান কি কোনো নবাবী ছিলেন না। সরফরাজ খান কোনো নবাবী ছিলেন না। এর মধ্যে বাংলার নবাব আমরা দুজনকে দেখতে পাচ্ছি, মুর্শিদ কুলি খান বা তাকে আরেকটা নামে কারতালাব খান নামে ডাকা হতো, আরেকটি আলিবর্দী খান। সো মুর্শিদ কুলি খান ছিল কি বাংলার ফার্স্ট নবাব। ঠিক আছে, তিনিই ছিলেন কি ব্রিটিশদের একজন অ্যাডমিনিস্ট্রেটর। সে কি ব্রিটিশদেরকে মুঘলদের একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিল এবং একটা টাইমে কি তিনি মুঘলদেরকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় এবং বাংলার যে স্বাধীনতা তিনি কিন্তু প্রথম ঘোষণা করেছিলেন মুর্শিদ কুলি খান। তারপর কে ছিল, তারপর একজন ছিল, তার খুব বেশি ফেমাস না, আমরা কি দেখবো আলিবর্দী খান। তারপরেই আলিবর্দী খান কে ছিল, তিনি কিন্তু ছিল কি সিরাজউদ্দৌলার নানা। ঠিক আছে, সেই সিরাজউদ্দৌলার নানা তিনি কিন্তু ছিলেন তোমার এখানে আমাদের এই অপশনটা মিলবে। কেন, কারণ যখন আলিবর্দী খান তার বয়স হয়ে যায়, সে কিন্তু তার যে ছোট নাতি, হ্যাঁ মির্জা মোহাম্মদ মানে সিরাজউদ্দৌলা যাকে আমরা বলি, তাকে কিন্তু তার যে ইয়েটা, তার যে তোমার ধর নবাবী শাসনটা তাকে তার হাতে কিন্তু মানে হস্তান্তর করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটা অ্যান্সার হবে কি আলিবর্দী খান। কেন, এখানে কি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সো আমাদের অ্যান্সারটা কি আলিবর্দী খান। ঠিক আছে, তারপর দেখেন এখানে সেই উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে ওটা যদি আলিবর্দী খান হয়, এখানে কি হবে, অবশ্যই সিরাজউদ্দৌলা। একটা প্রশ্ন আছে যে সিরাজউদ্দৌলা মানে আসল নাম কি, মির্জা মুহাম্মদ। আমরা সেটা কি এখানেই পড়ে যাই, সামনে হয়তো আমরা পাবো মির্জা মুহাম্মদ। সিরাজউদ্দৌলা আসল নাম কি, মির্জা মুহাম্মদ। দেখো তারপর আমরা আসবো সামনে যাই। এখানে কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়েছিল? দেখো এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতা, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কলকাতায়। এই ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায়, কলকাতায় হুগলি নদীর তীরে। সো এটা হয়েছিল মেনলি কার নামে, থার্ড উইলিয়ামের নামে তৈরি করেছিল কারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের কোম্পানির শাসনটাকে তারা বা কোম্পানির ব্যবসাটাকে প্রসারের জন্য নবাবের ক্ষমতাহীন দায়িত্ব
দেখো নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কি নামে পরিচিত? এই জিনিসটাই কি আমাদের দ্বৈত শাসন নামে পরিচিত। ঠিক আছে, দিওয়ানির হিসাবটা আলাদা। দিওয়ানি কি? দিওয়ানি হচ্ছে যখন মুঘল সম্রাটরা যাকে তোমার একটা অঞ্চলে ক্ষমতা দিবে, দিওয়ানি দিবে, সে কি তার বিনিময়ে ট্যাক্স পাঠাবে, সেটা দিওয়ানি। সূর্যাস্ত আইন আর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, এটাও আমরা জানি। সেটা কবে হয়েছিল? 1793 সালে। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, সেটা কি ছিল? তোমার হচ্ছে কি জমিদারি প্রথার একটা উত্থান। তাহলে সেটা কি হবে? দ্বৈত শাসন বা ইংলিশ ভার্সন যারা আছে সেটাকে আমরা কি বলি? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সো এখানে আমাদের যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, এটা কেন? দেখো এই যে নবাবের ক্ষমতাহীন দায়িত্ব, এটা হয়েছিল কি 1757 সালে যে পলাশী যুদ্ধটা হলো, তারপরে রবার্ট ক্লাইভ, এটা কে শুরু করেছিল? দেখো এই দ্বৈত শাসনের জনকটাকে, সেটা হচ্ছে কি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। তো এখানে কি হয়েছিল? দেখো নবাবের দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব মানে কি? নবাব হচ্ছে তোমার যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে, অ্যাডমিন দায়িত্ব থাকবে নবাব, কিন্তু এখানে দায়িত্বহীন ক্ষমতা কোম্পানির। তারা কি করতো? তারা কি ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতো। দেখো ট্যাক্স এন্ড রেভিনিউস। তো এখানে দেখো মেইনলি একটা দেশ চলার জন্য কি লাগে আসলে? দেখো একটা কি তোমার হচ্ছে একটা দেশ তোমার চলার জন্য মেইনলি তোমার কি লাগে? একটা দেশ মেইনলি তোমার চালানোর জন্য কি লাগে? তোমার টাকা পয়সা লাগে, ট্যাক্স দিতে হয় জনগণের কাছ থেকে। তো এখানে দেখো ট্যাক্স কিন্তু ইংলিশরা নিত এবং সে তারা কি সেই টাকাটাকে পাচার করে পাঠিয়ে দিত। বাট এখানে মানে তোমার শাসন করতেছে কারা? বাঙালিরা। তো এই জিনিসটা কি তোমার কি নামে পরিচিত? এটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন। একটু টাইম নিয়ে বুঝালাম কারণ সিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখবো মোটামুটি সিকিউতে একটা কোথাও পাবা। ঠিক আছে, ওকে। তারপর আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আলীবর্দী খান কেন্দ্রে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন? এই যে এটা বললাম যে তিনি কেন পাঠাতেন। তিনি ছিলেন কি আগে? দিওয়ান ছিলেন মুঘলদের। কি ছিলেন? মুঘলদের দিওয়ান। সে মুঘলদের দিওয়ান থাকাকালীন কি তিনি হচ্ছে পাঠাতেন, কিন্তু বন্ধ করে দিলেন কেন? কারণ হচ্ছে তোমার মারাঠা উৎপাদের কারণে। এই মারাঠারা কারা? মারাঠা ছিল ভারতের একটা জাতি, তারা কি একটা নামে পরিচিত, সেটা কি বর্গী। তারা কি নামে পরিচিত? বর্গী। তারা খুবই ঝামেলা করতো, তারা এসে তোমার অ্যাটাক করে, তারা তোমাকে একটু ডাকাত টাইপ ছিল। ঠিক আছে, তারা আসতো, তারা হচ্ছে অ্যাটাক করে, তারা কিন্তু ঝামেলা করতো। ওকে, সো এই কারণে তিনি কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। ওকে, এরপর দেখো যে দ্বৈত শাসনের অবসান ঘটানকে। দেখো দ্বৈত শাসন কে শুরু করেছিল সেটাই আমরা দেখি। সেটা ছিল কি? ক্লাইভ। দ্বৈত শাসনের শুরু করেছিল কে? ক্লাইভ। ঠিক আছে, ক্লাইভ শুরু করেছিল। আর এখানে তোমার অবসান ঘটেছিল যে তার নাম হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস হচ্ছে প্রথমবার এসে তিনি কি করলেন যে এই যে শাসনটা, মানে তোমার ধরো যে এখানে তোমার এই যে আমাদের বাংলার যে শাসন ক্ষমতাটা সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল। সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল। কোম্পানির ফুল অথরিটি। এটাকে কি দ্বৈত শাসনের অবসান বলে। ওকে, তারপর দেখেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেখানে 1770 সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কি? দেখো পরোক্ষ মানে কি? ইনডিরেক্ট ফলাফল কোনটা? 1770 সালে দুর্ভিক্ষটা কেন হলো সেটাকে আমরা দেখি আসো। সেটা হয়েছিল কিসের কারণে? সেটা হচ্ছে তোমার দ্বৈত শাসনের কারণে। দ্বৈত শাসনের ফলে ইংরেজরা এত পরিমাণ ট্যাক্স রেভিনিউ নিচ্ছিল, ঠিক আছে, প্রচুর পরিমাণে ট্যাক্স নিচ্ছিল, বাঙালির একদম অবস্থা খারাপ, টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে তোমার তারা। এর ফলে কি তারা খাবার দাবার পাচ্ছে না, এন্ড তারা কি একটা পর্যায়ে গিয়ে তোমার কি হলো, খাবার দাবারের প্রচুর অভাব, দুর্ভিক্ষ হচ্ছে। ঠিক আছে, এই দুর্ভিক্ষের ফলে তোমার কি হইলো, একটা টাইমে গিয়ে আমরা দেখতে পেলাম যে যখন দেখলো তোমার হচ্ছে ব্রিটিশ কোম্পানি যে তোমার এই দ্বৈত শাসনের মাধ্যমে কি তারা বেশি দিন শাসন করতে পারবে না, এখানে ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, তখন তারা কি করলো, দ্বৈত শাসনের অবসান ঘটায় দিল। বলেছে না এই দ্বৈত শাসনটা হবে না, মানে চালানো যাবে না, এটা আমাদের ক্ষতি। ঠিক আছে, সো এটার পরোক্ষ ফল কি? দ্বৈত শাসনের অবসান। ওকে, তারপর দেখো ভাস্কো দা গামা খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন কেন? আচ্ছা, ভাস্কো দা গামা যখন এখানে আসলো কত সালে? 1498 সালে। 1400 কত সালে? 98 সালে। তিনি কই থেকে আসলেন? তিনি হচ্ছে ইউরোপ থেকে এখানে আসার একটা জলপথ তোমার হচ্ছে মানে আবিষ্কার করলেন। ঠিক আছে, এখানে আসার পরে এইখানে তিনি আসার আগে একটা স্পাইস বিজনেস বা স্পাইসের বাংলাটা কি তোমার হচ্ছে, এটা হচ্ছে মশলা। মশলা ব্যবসায় প্রসিদ্ধ ছিল কারা? আরব বণিকরা। কারা? আরব বণিকরা। এই আরব বণিকরা একদম পৃথিবীর হোল ওয়ার্ল্ডের মশলা ব্যবসার যে একটা তারা হাব বানিয়ে ফেলেছিল। সো এইখানে আরব বণিকদের সাথে তার হচ্ছে খুব ঝামেলা হয়, আসার পরে একটা ক্ল্যাশ হয় এই দুইটা পার্টির মধ্যে। ঠিক আছে, কারণ আরব বণিকরা চাচ্ছিল না যে ইউরোপিয়ানরা এখানে আসুক,
সো সেই কারণে তার সাথে কেন যে চলে গেলেন তাড়াতাড়ি, আরব বণিকদের কারণে তাদের সাথে একটা ক্ল্যাশ হয়েছিল, এন্ড তিনি বেশি দিন এখানে টিকতে পারেননি। তিনি আবার গিয়ে একটা ফুল ফ্লেজড একটা মানে একটা আর্মি বা একটা এনার্জি নিয়ে সে আসতে চেয়েছিল, ঠিক আছে। তারপর আসেন আমি একটু দেখি এখানে, ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ দখল করে কিভাবে। এই যে হরমুজ প্রণালীটা তোমরা জানো, বর্তমানে যে ইউএস এর সাথে তোমার হচ্ছে ইরানের যে একটা ঝামেলা হচ্ছে, তাই না? হরমুজ প্রণালীটা আসলে মেইনলি কোথায়? ইরানের পাশে, তাই তো, মিডল ইস্টে। সো এই হরমুজ প্রণালী কিন্তু ইরান মাঝে মাঝে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সেখানে অপশন দেখো যে তাহলে ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ কিভাবে দখল করতে পারতো? একমাত্র কার সাহায্যে? ইরানের রাজার সাহায্যে। বাকি অপশনগুলো কিন্তু একদমই হয় না, মানে মিলবেই না। স্পেন পর্তুগাল হরমুজের আশেপাশেও না, অনেক দূরে। বাট এটা আসলে ইতিহাসের একটা ভুল চিন্তা ভাবনা বা ইতিহাসের একটা ভুল ধারণা যে ইরানের মানে সরকার তোমার হেল্প করেছিল, ইরানের রাজা হেল্প করেছিল, ঠিক আছে। আরেকটা জিনিস কি, তোমার ধরো একটা জিনিস তোমাকে আমি বলি, যেমন ইতিহাস আসলে কি কোনো সত্য কথা না, ঠিক আছে। ইতিহাস কি কোনো সত্য বয়ান না, ইতিহাস হচ্ছে একটা লিখিত দলিল। এটাই বারবার আমি বলি যে জিনিসটা, যে ইতিহাস কিন্তু কোনো তোমার সত্য কথন না, ইতিহাস একটা লিখিত দলিল, জাস্ট ওকে, রিটেন ডকুমেন্ট, নাথিং এলস। ওকে, তারপর দেখো যে সিরাজউদ্দৌলার সময়ে কারা দস্তকের অব্যবহার করেছিল। আপনাকে আমাদের বুঝতে হবে যে দস্তক জিনিসটা কি। দস্তক হচ্ছে কি তোমার নবাবের নিকট থেকে প্রাপ্ত তোমার বিজনেস করার যে লাইসেন্স, স্পেশালি তুমি এটাকে লাইসেন্স বলতে পারো, ঠিক আছে। দস্তক হচ্ছে এক ধরনের লাইসেন্স, যে তুমি লাইসেন্স দেখে তুমি বিজনেস করতে পারবা। এই লাইসেন্সটার অপব্যবহার করেছিল কারা? অবশ্যই ইংরেজরা। তুর্কিরা তো অপশনে আসবে না, পর্তুগিজরা তখন ছিলই না, ফরাসিরা তো নবাবের ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সো এখানে অ্যান্সার কি হবে? ইংরেজরা। তারপর দেখেন এখানে দিনেমার কাদেরকে বলা হয়? দিনেমার কারা অ্যাকচুয়ালি? দেখো এখানে দিনেমার হচ্ছে মেইনলি মালয়েশিয়া, তো অবশ্যই দিনেমার হবে না। ফরাসিরা কি? ফ্রেঞ্চ। হল্যান্ডেরটা কি? ডাচ। এটা আসতে পারে যে হল্যান্ডের এরা কি নামে পরিচিত? ডাচ। আর এখানে ডেনমার্কি অধিবাসীদের কি বলা হয়? ডিনেমার। ওকে, তারপর আসেন পরবর্তী প্রশ্নে। 1751 খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা বাংলায় অবাধ বাণিজ্য করার সুযোগ পায়? কাকে দিত খাজনাটা? এটা দিত থেকে মুঘলদেরকে, ঠিক আছে। দেওয়া লাগতো কাদেরকে? মুঘলদেরকে, মুঘল সম্রাটদেরকে, ঠিক আছে। কত টাকা দেওয়া লাগতো বাৎসরিক? 3000 টাকা, ঠিক আছে। তুমি এখন বললো না যে ভাই তাই তো আমি হচ্ছে এখন বর্তমানে আমার 3000 টাকা আছে, বাণিজ্য করার অনুমতি পাবো না কিনা। ওই টাইমে 3000 টাকা কিন্তু অনেক ছিল, ঠিক আছে। টাকার ভ্যালু আস্তে আস্তে কমেছে। এরপর দেখেন এখানে 1672 খ্রিস্টাব্দে কে ইংরেজদের বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেয়? এটাকে মনে রাখবা যে বিনা সুদে কে অনুমতি দিয়েছিল, সেটা ছিল শায়েস্তা খান। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বাংলার সুবেদার, ঠিক আছে। মুঘল সম্রাটদের পাঠানো একজন সুবেদার ছিল। শায়েস্তা খানের কন্যায় কিন্তু পরিবেবী, তোমরা হচ্ছে তার মর্যাদা কই পাবা? লালবাগ দুর্গে পাবা, ঠিক আছে। ওকে, তারপর দেখেন পরবর্তী প্রশ্নে। আচ্ছা, মাঝে একটা জিনিস আসলো, সব বলে ফেলি। তোমরা যারা ঢাকা ভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের অন্বেষণ থেকে রিটেন কোর্স আসবে। যারা রিটেনে একটু ভয় পাবা বা আস্তে আস্তে এগুলো জানতে পারবা, আমাদের এক্সাম ব্যাচ আসবে এবং একটা ফুল কোর্স আসবে। তোমরা আমাদের ক্লাস যদি পছন্দ হয়, আমাদের সাথে যদি তোমরা অ্যাডমিশন জার্নিটা কাটাতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। এখন থেকে জানাও, কারণ আমরা একটা নির্দিষ্ট স্লট ফিল আপ হওয়ার পরে তোমার কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? দেখো পলাশীর প্রান্তরটা কিন্তু বলে আসলাম, সেটা কি? ভাগীরথী, ঠিক আছে। ভাগীরথী নদীর তীরে। এগুলো একদম মুখস্থ রাখতে হবে তোমার, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আসে। মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন? মীর কাসিম হচ্ছে কে? মীর কাসিম ছিল কি তোমার মীর জাফরের জামাতা, মানে মেয়ের জামাই। মীর কাসিম কিন্তু মীর জাফর, দেখো সিরাজউদ্দৌলা পরে নবাব কে হয়েছিল? মীর জাফর। মীর জাফরও কিন্তু শেষ মুহূর্তে একটা ট্রাই করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে কিছু একটা কি করা যায়। তারপর মীর কাসিম আসলো, সে ছিল একটা মাচোম্যান, সে কিন্তু অনেক ট্রাই করেছে, ঠিক আছে, কিন্তু সেও পারলো না। সে ক্ষমতা আসলো কবে? 1760 সালে। এবং 1764 সালে তিনি কিন্তু একটা ফাইনাল স্ট্রাইক করেছিল ইংরেজদের বিরুদ্ধে। সেটা কি? বক্সারের যুদ্ধ। এটাও কিন্তু মাঝে মাঝে আসে যে বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? বক্সারের যুদ্ধ হয়েছিল কি 1764 সালে, ঠিক আছে। এটা একটু দেখে নেবা। তারপর দেখেন এখানে কাকে ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা হয়? দেখেন এটা হচ্ছে কি ফ্রান্সিসকো ডি আলমিরা, তিনি কিন্তু প্রথম এসেছিল, এটা আমাদের। তারপরে পেড্রো আলভারেজ কাব্রাল এরাও এসেছিল। ভাস্কো দা গামা হচ্ছে কি জলপথ আবিষ্কার করে, জলপথ আবিষ্কার কত সালে? 1498 সালে। তারপর দেখো এখানে যে আলফানসো আলবুকার্ক, এই আলবুকার্কি কিন্তু গভর্নর ছিল। আলবুকার্কি এখানে আমাদের পর্তুগিজ গভর্নর ছিল, এটা একটু মনে রাখো। এই আলবুকার্কি কিন্তু তোমার হচ্ছে যে এই পর্তুগিজ পুরুষদের সাথে ইন্ডিয়ান নারীদের বিয়ের একটা প্রচলন তৈরি করেছিল, কারণ পর্তুগিজ এখানে অনেকদিন ছিল এসে, সেই সিস্টেম তৈরি করেছিল। এবং তিনি কিন্তু পর্তুগিজ আধিপত্য যে এই অঞ্চলে, সেটা কিন্তু এই আলবুকার্কি তৈরি করেছিল। ওকে,
তারপর আসেন আমরা সামনে যাই। এখানে নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? এটা যেন সবাই জানো, এটা জানা উচিত। সেটা কি? ঘসেটি বেগম। এটা আসলে কোনো ভুল করার কোনো উপায় নেই। আমেনা বেগম ছিল তার মায়ের নাম। তারপর দেখো এখানে বক্সারের যুদ্ধ কত সালে হয়? একটু আগে বলে আসলাম। তোমার মীর কাসিম ক্ষমতা আসলো কবে? 1760 সালে। এন্ড বক্সারের যুদ্ধ কবে হলো? 1764 সালে। একটা ফাইনাল স্ট্রাইক ছিল ইংরেজের বিরুদ্ধে, কিন্তু সে পারেনি। ঠিক আছে। তারপর দেখেন এখানে যে 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়? 76-এর মন্বন্তর কি একটু আগে আমরা দেখে আসলাম না? বাংলা হবে 1176, ইংরেজি কি 1770। ঠিক আছে, এটা হচ্ছে কি বাংলা সাল, এটা হচ্ছে তোমার ইংরেজি সাল। এগুলো একটু দেখে নিবা। 1770 কই? এই যে এটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখেন যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? ইংরেজদের যে কুঠি নির্মাণ বা দুর্গ নির্মাণ, এর মেইন এইমটা আসলে কি ছিল? তারা কিন্তু আসলে কি চাইতো? তারা কিন্তু চাইতো কি যে আমাদের এই অঞ্চলটা একটা আধিপত্য প্রতিষ্ঠা করা ট্রাই করতো, বা এখানে তাদের কি একটা আলটিমেটলি ওই ঔপনিবেশিক চিন্তায় কিন্তু ছিল আগে থেকেই। সেখানে কি হবে? আধিপত্য বিস্তার। ঠিক আছে, আধিপত্য বিস্তার এটাই হবে। তারপর দেখো এখানে যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? এটা কিন্তু আমরা একদম শুরু থেকেই বলতেছি। ইউরোপ থেকে এখানে আসার জলপথ কে আবিষ্কার করেছে? তার নাম কি? সে হচ্ছে ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। বারবার তোমাকে আমি যতবার বলেছি, তোমার অ্যাটলিস্ট এই জিনিসটা হলেও মুখস্থ থাকা উচিত, তাই না? ওকে। তারপর দেখো আমেরিগো ভেসপুচি, তার নামে কি আমেরিকার নামকরণ করা হয়? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। আলবুকারকি একজন পর্তুগিজ গভর্নর ছিল। এটাই। তারপর এখানে দেখেন যে ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন? এই যে কালিকট বন্দরটা, হ্যাঁ, এটা কি সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে, বর্তমানে সাউথ ইন্ডিয়া কেরালা। এই কেরালাটা কি তখন কালিকট বন্দর নামে পরিচিত ছিল। তিনি কখন কোথায় এসেছেন? 1498 সালে কালিকট বন্দর এসেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু বারবার বলতেছি, এটা আসার মতো একটা প্রশ্ন, যে কোনো কয়েকটা বোর্ডে আসবে। পলাশীর যুদ্ধের ফলে কি হয়েছিল? দেখেন, মীর কাসিম নবাব হয় না? মীর কাসিম নবাব হয়েছিল কবে? 1760 সালে। তারপরে মির্জাফরের উৎখাতের পরে ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, ইংরেজ কর্তৃত্ব কি বৃদ্ধি পেয়েছিল? ফরাসি কর্তৃত্ব কখনোই বৃদ্ধি পায় নাই। মির্জাফর ধনী হয়েছিল কি 1757 সালে। ওকে, তো এগুলো আমাদের একটু দেখতে হবে। তার পরবর্তী প্রশ্নে আসেন, প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? প্রথম কারা আসে? দেখেন, প্রথমে এসেছিল কারা? পর্তুগিজরা। তারপর এসেছিল কারা? ডাচ। তারপর কারা? ডেনমার্ক। তারপর কারা? ইংলিশ। তারপর কারা? ফ্রেঞ্চ। PDEF, এটা একটু মনে রাখবা। PDDEF একটু মনে রাখবা। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ। নর্মালি তোমার হচ্ছে যে তোমার কারা হচ্ছে প্রথম আর শেষে, সেগুলো একটু তোমার মানে আসে। মেইনলি তোমার প্রথমে এসেছে কারা? সেটা হচ্ছে কি পর্তুগিজরা। আর শেষে এসেছে কারা? আচ্ছা সরি, ফ্রেঞ্চরা শেষে না, শেষে কিন্তু ইংলিশরা এসেছে। আমি একটু এগোয়ে আসি, একটু দেখো এখানে তোমার EF, সরি F, তারপর হচ্ছে E। তোমার সর্বশেষ কিন্তু ইংরেজরা এসেছেন। সর্বশেষ এসেই কিন্তু তার এমন স্ট্রাইক করেছে, ইংরেজরা সর্বশেষ। ঠিক আছে, সো প্রথম হচ্ছে কারা? পর্তুগিজরা। ইংরেজরা কি? সর্বশেষ এবং সফল। ওকে, তারপর আসেন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? দেখো এখানে প্রত্যেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ, ডেনমার্ক, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, তারা এই অঞ্চলটা থেকে কলোনি স্থাপনের চেষ্টা করেছিল। তাদের প্ল্যান কি ছিল? তারা হচ্ছে ঔপনিবেশিক শক্তি দিয়ে আমাদেরকে গ্রাস করে নেবে। সো এখানে দেখো, সামাজিক উদ্দেশ্যে না, রাজনৈতিক উদ্দেশ্যে না, ধর্মীয় উদ্দেশ্যে না, প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে। হ্যাঁ, এইটাই, বাণিজ্যিক আধিপত্যের পরে আস্তে আস্তে তারা কি কলোনিয়ালিজমটাকে তারা ছড়িয়ে দিয়েছে। মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? মীর কাসিম হচ্ছে তোমার কলকাতা না, মুর্শিদাবাদ না, বিহার না, মুঙ্গেরে। মীর কাসিম হচ্ছে তোমার মুঙ্গের। এই জায়গাটা কোথায়? বিহারে, বর্তমান যে ভারতের বিহার আছে। তিনি কিন্তু মুঙ্গেরে রাজধানী স্থাপন করেই 1764 সালে বক্সারের যুদ্ধের যে একটা প্রস্তুতি, সেটা কিন্তু তিনি নিয়েছিলেন। ঠিক আছে, বক্সারের যুদ্ধ। তারপর আসেন আমরা সামনে যাই, দ্বৈত শাসনের প্রবর্তককে? এটা অলরেডি বলেছি অনেকবার, লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন কি ছিল? যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে কার হাতে? বাংলার যে পাপেট নবাব তার হাতে। আর ট্যাক্স রেভিনিউ কালেকশনের দায়িত্বটা কার হাতে থাকবে? ইংরেজ যে কোম্পানি ছিল তাদের হাতে। এটাকে ইংলিশে বলে কি? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? আগে বলে এসেছি, মির্জা মোহাম্মদ। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা, ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। ওকে, আমাদের কিন্তু মোটামুটি শেষ
ধরো যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, সো তোমরা যারা হচ্ছে ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে, মনে হয় যে আমাদের ক্লাস করে তুমি কমফোর্টেবল ফিল করছো, তুমি অবশ্যই আমাদেরকে জানাবা। আমাদের কোর্সটা কিন্তু শুরু হয়ে যাবে এইচএসসি একদম পরের দিন থেকে ইনশাল্লাহ। তোমাদেরকে আমরা চাই যে ঢাকা ভার্সিটিতে নিয়ে আসতে। আলটিমেটলি সবাইকেই ইনশাল্লাহ দেখা হবে ঢাকা ভার্সিটিতে, অবশ্যই যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব, দেখো এই চ্যাপ্টার থেকে আসা বোর্ডের যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এবং যেগুলো তোমার আসার মতো আছে সেগুলো সহ আর কি কি আসতে পারে সেগুলো নিয়ে। সো দেখো প্রথম প্রশ্নটা, কত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে? আচ্ছা, এই চ্যাপ্টার এমসিকিউ আলোচনার মাঝে একটু সিকিউ নিয়ে কথা বলি। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস ভার্সেস মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস ভার্সেস মুসলিম লীগ, এই দুইটা জিনিসের কম্পারিজন বা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এটা কিন্তু নিয়ে তোমার একটা সিকিউ মাস্ট আসবেই, ঠিক আছে? সো তোমরা এই জিনিসটা একটু ভালো মতো পড়ে নিবা। দেখো, তো এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে কবে? 1885 সালে। আর মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে কবে? 1906 সালে, ঠিক আছে? সো দেখো, তার পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, এখানে প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন কারা? দেখো, গোল টেবিল বৈঠক যে হয়েছিল, টোটাল কয়টা হয়েছিল? টোটাল হচ্ছে 3টা, এটা একটু মাথায় রাখবা। টোটাল 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল। এর মধ্যে কে কে ছিল? জিন্নাহ, তেজ বাহাদুর সপ্রু, এই দুজন ছিল। এ কে ফজলুল হক, ডক্টর বি আর আম্বেদকর, এরাও ছিল। মৌলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, এরা ছিল না। এরা ছিল কিসের সাথে জড়িত? খিলাফত আন্দোলন, ঠিক আছে? এরা ছিল কিসের সাথে জড়িত? খিলাফত আন্দোলন। ওকে, এরা ছিল কিসের সাথে? খিলাফত আন্দোলনের সাথে জড়িত। সো আমাদের অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। ওকে, সো এখানে আমাদের অ্যান্সার হবে কি? 1 আর 2। ওকে, তার পরবর্তী প্রশ্নে যদি আমরা দেখি, মদনপুর থানার সংখ্যাগরিষ্ঠ লোক হলো বৌদ্ধ সম্প্রদায় আর সংখ্যালঘু হলো খ্রিস্টান সম্প্রদায়। এখানে সংখ্যাগরিষ্ঠ কারা? বৌদ্ধ। আর সংখ্যালঘু কারা? খ্রিস্টান। শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়, চাকরি, সর্বক্ষেত্রে খ্রিস্টানদের একচ্ছত্র প্রভাব, এই যে আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণ প্রতাপ নামে একজন দূরদর্শী নেতা বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সুসম্পর্ক স্থাপন এবং সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই চুক্তি সম অধিকার নামে লাভ করে। আচ্ছা, তার মৃত্যুর পর চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি। তোমরা যারা বইটা একটু পড়েছো, তোমরা ইজিলি অ্যানালজি আনতে পারো। এখানে কে ছিল? এইখানের আমাদের যে কৃষ্ণ প্রতাপ, আমাদের কৃষ্ণ প্রতাপটা কে হবে? চিত্তরঞ্জন দাস, সিআর দাস, ঠিক আছে? বা চিত্তরঞ্জন দাস। আর এই যে সম অধিকার চুক্তি, সেটা কি ছিল? আমাদের বেঙ্গল প্যাক্ট। সেটা কি ছিল? বেঙ্গল প্যাক্ট। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট আজানের ব্রেক।
ওকে, সো এখানে দেখো আমরা যেটা দেখলাম যে কৃষ্ণ প্রতাপ লোকটা হচ্ছে কি চিত্তরঞ্জন দাস, আর এখানে সমঅধিকার প্রতিষ্ঠা সেটা কি বেঙ্গল প্যাক্ট। তাহলে ইতিহাসটা একটু বলি, তোমার ওই টাইমে চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন কি হিন্দু সম্প্রদায়ের, এখানকার আমাদের যে খ্রিস্টান সম্প্রদায় সেটা কি হিন্দু সম্প্রদায় মিন করেছে, আর বৌদ্ধ ছিল কি মুসলমান সম্প্রদায়কে মিন করেছে। আর মুসলমান সম্প্রদায়ের তখন বাংলার তৎকালীন মুসলমান সম্প্রদায়ের মানুষজন কি একটু পিছিয়ে ছিল সব দিক থেকেই। তোমার হিন্দু সমাজ যারা ভদ্রলোক সমাজ নামে পরিচিত ছিল, তারা কিন্তু তাদেরকে নানান দিক থেকে তোমার কি নিচু করে রেখেছিল। কিন্তু চিত্তরঞ্জন দাস কি চেয়েছে, সবাই কি সম অধিকার পাক। সো এখানে উদ্দীপকের বৌদ্ধদের ন্যায় বাংলার সর্বদিক থেকে পিছিয়ে কারা ছিল, সেটা হচ্ছে মুসলমানরা। ঠিক আছে, তারপর দেখো প্রতাপের উদ্দেশ্য কি ছিল, মানে কি তোমার এখানে সকল সম্প্রদায়কে নিয়ে রাষ্ট্র গঠন করা, হ্যাঁ এটা হয়। পিছিয়ে পড়া জাতিকে নিয়ে অধিকার দেওয়া, এটা হয়। একটি অসাম্প্রদায়িক, এটা না, জাস্ট এই দুইটাই হবে। ঠিক আছে, আমাদের উত্তরটা হবে কি এই দুইটাই হয়। আচ্ছা, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, হ্যাঁ এটাও হয় আসলে, সত্যি বলতে কি সাম্প্রদায়িক তো না, অসাম্প্রদায়িক, সরি আমি সাম্প্রদায়িক মনে করেছিলাম। সো আমাদের অ্যান্সার কি সবগুলাই হবে, কিন্তু এটা না, আমাদের অ্যান্সার হবে কি এইটা। ওকে, এরপর আসেন আমরা একটু সামনে যাই। এখানে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে, সেটা হচ্ছে কি 1885 সালে। কবে, 1885 সালে। ওকে, আর মুসলিম লীগ কবে, 1906 সালে। এটা একটু দেখতে হবে আমাদের, মুসলিম লীগ কবে, 1906 সালে। মুসলিম লীগ কবে, 1906 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখেন যে বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় কবে, 1905 সালে। এটা আমরা সবাই জানি। বঙ্গভঙ্গ ঘোষণা কে দিয়েছিল, লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা কে দিয়েছিল, লর্ড কার্জন। কত সালে, 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ করেন কে, লর্ড হার্ডিঞ্জ। কত সালে, 1911 সালে। এই জিনিসগুলো আমাদের কি একটু পড়তে হবে, এগুলো মিলিয়ে পড়তে হবে, তাহলে আমরা কি কমন পাবো ইনশাল্লাহ। তারপর দেখেন এখানে নিচের কোন ব্যক্তিত্বের সাথে বঙ্গভঙ্গের সম্পর্ক রয়েছে, নিচের কোন ব্যক্তিত্বের সাথে বঙ্গভঙ্গের সম্পর্ক আছে সেটা কি দেখো। হাজী শরীয়তুল্লাহ, না। তিনি কি ফরাজি আন্দোলন। নওয়াব আব্দুল লতিফ, না। তিতুমির, না। নবাব স্যার সলিমুল্লাহ। এই যে নবাব স্যার সলিমুল্লাহ, তিনি কিন্তু শুধু বঙ্গভঙ্গের সাথেই না, মুসলিম লীগ প্রতিষ্ঠা, তিনি ছিলেন তৎকালীন যে মুসলিম পাকিস্তানের, দুই পাকিস্তান মিলিয়ে বা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মাথা ছিলেন একজন নবাব স্যার সলিমুল্লাহ। ঠিক আছে, তিনি কিন্তু চাইতেন যে বঙ্গভঙ্গটা হোক। কত সালে, 1905 সালে। কেন, কারণ কি, কারণ তৎকালীন হিন্দু সমাজকে, মুসলমান সমাজকে একটু দাবিয়ে রেখেছিল এই অঞ্চলটাতে, তারা নিজেরা ডানা মেলে উঠতে পারছিল না। ঠিক আছে, সেই কারণে। তারপর দেখেন যে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, একটু আগে বলে আসলাম, সেটা কি লর্ড কার্জন। কত সালে, 1905 সালে। এই যে কার্জন হল দেখো, তার টাইমে কিন্তু মানে প্রতিষ্ঠিত। ঠিক আছে, মানে তাকে নিয়ে দেখো। এরপর 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নরের নাম কি ছিল, একটু বলি। 1905 সালে যে বঙ্গভঙ্গটা হলো, এটাকে ধরো বাংলাদেশ। ঠিক আছে, এটা কি আমাদের বাংলাদেশ। এই যে সাইডটা, এটা কি ধরে নাও যে এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ, আর এই যে সাইডটা, এটা কি আমাদের সেভেন সিস্টার্স, ভারতের বর্তমান। সো এইটাকে তৎকালীন সেভেন সিস্টার সম্পূর্ণটা কি নামে পরিচিত ছিল, আসাম। এটা কি পূর্ব বাংলা, এটা কি পশ্চিমবঙ্গ। ঠিক আছে, সো তৎকালীন তোমার এই পূর্ববঙ্গ এবং আসাম, এই দুইটা মিলে একটা হয়েছিল স্টেট, আর এটা কি পশ্চিমবঙ্গ। ঠিক আছে, দুই ভাগ। এটা কি তোমার এইখানে এই যে সাইডটা পূর্ববঙ্গ এবং আসাম, এইটার যে গভর্নর ছিল তার নাম কি, স্যার ব্যামফিল্ড ফুলার। ঠিক আছে, স্যার ব্যামফিল্ড ফুলার। আর এই যে অ্যান্ড্রু ফ্রেজার, সে ছিল কোথাকার, পশ্চিমবঙ্গের। ওকে, এটা একটু দেখে নিবা। তারপর দেখো এখানে যে পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিল, তাহলে এই যে বলে আসলাম একটু আগে, অ্যান্ড্রু ফ্রেজার। ওকে, তারপর দেখেন একটু সামনে যাই, নিখিল ভারত মুসলিম লীগের জন্ম হয় কবে,
আমরা অনেকক্ষণ ধরে বলে আসতেছি যে কংগ্রেস হয়েছিল কবে, 1885 সালে, আর মুসলিম লীগ কবে, 1906 সালে। ওকে, এরপর বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? রদ মানে কি? বঙ্গভঙ্গটাকে বাতিল করা হয়, ঠিক আছে। হয়েছিল কবে? 1905 সালে। কে করেছিল? লর্ড কার্জন। কে করেছিল? লর্ড কার্জন। কে করেছিল? কার্জন। রদ হলো কবে? 1911 সালে। রদটা কে করলো? হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ ব্রিজের নাম শুনেছো তোমরা পাবনাতে, ওইটা। কত সালে? 1911 সালে রদ করা হয়। তারপর দেখেন এখানে লখনৌ চুক্তি সম্পাদিত হয় কবে? লখনৌ চুক্তি হয়েছিল কবে? 1916 সালে। ডিটেলসটা একটু দেখে নিবা, সৃজনশীলের ক্ষতে কিন্তু লখনৌ চুক্তি নিয়ে প্রশ্ন আসে। তারপর দেখেন খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? সেটা কে? এখানে মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলী। খিলাফত আন্দোলন কি? এটা কোন খিলাফত? এটা ছিল কি তৎকালীন যে অটোমান এম্পায়ার বা উসমানী সাম্রাজ্য। উসমানী সাম্রাজ্যটা তো ওই টাইমে প্রথম বিশ্বযুদ্ধের পরে, ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে কি ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এটা নেতৃত্বে কারা আছে? ব্রিটিশরা। দেখলো যে ব্রিটিশরা কি আমাদের এখানে লোক বা আমাদের তারা শাসন করছে, এবং তারা কিভাবে এই তৎকালীন তোমার মুসলিম খিলাফতটাকে ভেঙে দিচ্ছে। এজন্য তারা কি এই তোমার মাওলানা শওকত আলী এবং মোহাম্মদ আলী তারা কি আন্দোলন করেছিল, বা তোমার বই তুরস্কও লেখা থাকতে পারে, তুরস্কের। তারপর দেখো খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 সালে, মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলীর হাত ধরে, ঠিক আছে। তারপর দেখো যারা ক্লাসটা করছো একটা জিনিস একটু বলি, তোমরা যারা ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের সাথে তোমার কোচিংটা করতে পারো বা আমাদের সাথে তোমার প্রস্তুতিটা নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে যে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কবে? এটা হচ্ছে 1919 সালে। একটা নিন্দিত হত্যাকাণ্ড চালায় তোমার ইংরেজরা। এইটার বিনিময়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু নাইট উপাধি ত্যাগ করে, ঠিক আছে। নাইট উপাধি ত্যাগ করে। নাইট উপাধিটা ত্যাগ করে কবে? 1919 সালের এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে। তারপর দেখেন অসহযোগ আন্দোলনের নেতা কে ছিল? এই যে আমরা মহাত্মা গান্ধীকে চিনি, ঠিক আছে। নন কোঅপারেশন মুভমেন্ট যেটা অসহযোগ আন্দোলন, সেটা নেতা কে ছিল? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। দেখো দ্বি জাতিতত্ত্ব বা টু নেশনস থিওরি, দ্বি জাতিতত্ত্ব বা যারা ইংলিশ ভার্সনে আছো টু নেশনস থিওরি, এইটার প্রবক্তা কে? এইটার প্রবক্তা হচ্ছে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ এমন একজন ব্যক্তিত্ব, তুমি যতবার তোমার কুরবানি দিচ্ছ, তুমি যতবার গরুর মাংস খাচ্ছ শান্তিতে নির্বিঘ্নে একজন মুসলমান হিসেবে, তোমার প্রতিবার মোহাম্মদ আলী জিন্নাহকে থ্যাঙ্কস দেওয়া উচিত, যেটা আমাদের ইন্ডিয়ার ভাই বোনরা পাচ্ছে না, ঠিক আছে। সো তোমার কিন্তু এই জিনিসটা তাকে প্রতিবার থ্যাঙ্কস দেওয়া উচিত, তুমি যখন নির্বিঘ্নে একজন মুসলিম হিসেবে চলাফেরা করতে পারছো, যেটা আমাদের ইন্ডিয়াতে 20 কোটি মুসলিমরা পাচ্ছে না, ঠিক আছে। সো আবার তোমরা এটা নিয়ে কিন্তু একটা ছোট্ট একটা কথা বলি, মানে জাস্ট বলার জন্য, যে ইন্ডিয়ার যারা করছে, হ্যাঁ, তারা কিন্তু হিন্দু না। বাংলাদেশের হিন্দুরা কিন্তু ইন্ডিয়ার হিন্দুদের, তারা আসলে হিন্দু না। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। কোন ধর্মই এভাবে কোনো খারাপ দমন পীড়ন করতে শেখায় না। কিন্তু বাংলাদেশের হিন্দুদের তুমি দেখো তারা কতটা ভালো, কতটা শান্তশিষ্ট, আমাদের সাথেই ক্লাস করছে, সবকিছু নর্মাল। বাংলাদেশে কিন্তু আমরা কিচ্ছু হচ্ছে না। কিন্তু ইন্ডিয়া যারা, তারা কিন্তু হিন্দু না, তারা কি মানে তারা একটা জঙ্গি, মানে ইন্ডিয়ার যারা এইসব কাজ করছে। ইন্ডিয়ার সবাই কিন্তু আবার খারাপ না, ইন্ডিয়াতে কিন্তু অনেক শান্তিপ্রিয় হিন্দু আছে। সো আমরা কাউকে কিন্তু ঢালাও ভাবে কোনো কিছু ট্যাগ দিব না। এই কথাটা বলার এটাই কারণ যে আমাদের ঢালাও ভাবে কাউকে কোনো কিছু ট্যাগিং এ দেওয়া যাবে না। ইন্ডিয়াতে হিন্দুরা একটা কাজ করছে, সেজন্য কি বাংলাদেশি হিন্দুদেরকে তুমি কখনোই দমন পীড়ন বা খারাপ ব্যবহার করতে পারো না। তারা তো শান্তিপ্রিয় মানুষ, তাই না? দেখো এরপর আমরা যাই পরবর্তী প্রশ্নে, যে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন কে করেছিল? শেরে বাংলাকে ফজলুল হক। এই যে লাহোর প্রস্তাব, সেখানে কি মুসলিম রাষ্ট্রের কথা বলা হয়েছিল, ঠিক আছে। সেখানে কি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল লাহোর প্রস্তাবে 1940 সালে। তারপর দেখেন লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কবে? এই যেখানে আছে দেখো 1705 সালে তো হবেই না, 1805 হবে না, 1911 হবে না। তুমি কিন্তু একটু গেস করলে, তুমি যদি পড়াশোনা ঠিক মতো নাও করো, যদি মেথড অফ ডিডাকশন বা এলিমিনেশনটা করতে পারো, তাও কিন্তু অ্যান্সার করা যায়। 1940 সালে কিন্তু হয়েছিল 23শে মার্চে, ঠিক আছে এটা। তারপর দেখেন একটু যে চিত্তরঞ্জন দাসের রাজনৈতিক দলের নাম কি? আমরা দেখে আসলাম না একটা উদ্দীপক, যে চিত্তরঞ্জন দাস, যে তিনি হচ্ছেন এই যে বেঙ্গল প্যাক্ট করেছিলেন। কি করেছিলেন তিনি? বেঙ্গল প্যাক্ট। হিন্দু মুসলমানদের তিনি কি এক কাতার আনতে চেয়েছিলেন, তাদের মধ্যে যে খারাপ লাগাটা সেটাকে তিনি দূরীভূত করতে চেয়েছিলেন। তার দলের নাম কি ছিল? স্বরাজ দল বা স্বরাজ পার্টি, ঠিক আছে। কিন্তু তার মৃত্যুর পরে আসলে আর সেটা কাজ করেনি। 1929 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যে দাওয়ার প্রস্তাব করেন, তাদের কতগুলো ছিল?
সেখানে কি 14টা দফা ছিল। মোহাম্মদ আলী জিন্নাহর 14টা দফা ছিল, এন্ড তিনি কিন্তু 3টা রাউন্ড টেবিল কনফারেন্স করেন, 3টা গোল টেবিল বৈঠক করেন, 3টা আরটিসি লিখে রাউন্ড টেবিল কনফারেন্স করেন তিনি, ঠিক আছে? এগুলো কিন্তু আসে, দেখে নিবা। ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে কতটি গোল টেবিল বৈঠক হয়? দেখো সামনে এসে গিয়েছে, সেটা হচ্ছে 3টি। টোটাল কয়টা? 3টি। তারপর দেখো 1937 সালে বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনে সংরক্ষিত মুসলিম আসনে মুসলিম লীগ কতগুলো আসন পেয়েছিল? দেখো এখানে 1937 সালে কি বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচন যেটা, ঠিক আছে, সেখানে মুসলিম লীগ পেয়েছিল কতগুলো? টোটাল 40টি আসন পেয়েছিল মুসলিম লীগ, ঠিক আছে? মুসলিম লীগ কিন্তু তখন খুবই ফেমাস, ওকে, 1937 সালে। এন্ড ওই টাইমটাতে কিন্তু মুসলিম মানে আসনে শেরে বাংলা কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি তারাও কিন্তু একটা ভালো পরিমাণ আসন পেয়েছিল, সেটা কি 37টা আসন পেয়েছিল। তো আমরা দেখতে পেলাম কি মুসলিম লীগ পাচ্ছে 40টা, এখানে তোমার শেরে বাংলা কে ফজলুল হক পাচ্ছে কয়টা? 37টা। কৃষক প্রজা পার্টি যাকে আমরা বলি কেপিপি, ঠিক আছে, কেপিপি, ওকে। তারপর দেখেন এখানে 1937 সালের বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনে মুসলিম আসনে স্বতন্ত্র যারা মুসলমান প্রার্থীগণ তারা কতগুলো আসন পেয়েছিল? তারা কিন্তু টোটাল 38টা আসন পেয়েছিল, যারা স্বতন্ত্র প্রার্থী ছিল যারা, ঠিক আছে, অনেক মানে ফেমাস যারা প্রার্থী ছিল তারা, ওকে। তাহলে আমরা কি দেখতে পেলাম? 37, 40, 38 এই সংখ্যাগুলোকে তুমি একটু খাতায় লিখে, যেগুলো ইম্পর্টেন্ট একটু ভালো মতো একটু পড়ে ফেলবা, ঠিক আছে, যাতে এগুলো আসলে অ্যান্সার করতে পারো। তারপর দেখেন যে মন্ত্রী মিশন পরিকল্পনার নেতা কে ছিল? আচ্ছা এখানে এটাকে মন্ত্রী মিশন তোমার হচ্ছে পরিকল্পনা বা ক্রিপস মিশনও বলে, ঠিক আছে, কি বলে একটা নামে? ক্রিপস মিশন। ক্রিপস মিশনটা কি? তোমার যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হইলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কি? ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ব্রিটিশরা বুঝতে পারছে যে তারা আর ধরে রাখতে পারবে না সাম্রাজ্যকে, ইন্ডিয়ারাও বুঝতে পারছে ব্রিটিশটা এখন আর ওই রকম মানে পাওয়ারফুল না, তারা আমাকে ধরে রাখবে উপনিবেশিক শক্তি হিসাবে। তাহলে এই টাইমে আমাদের কি করতে হবে? মানে কি একটা কথা আছে না, তোমার যখন মানে তাওয়াটা গরম রুটি ভেজে নাও, ঠিক আছে, সো এরকম টাইমে কিন্তু তারা প্রচুর আন্দোলন শুরু করলো। সেই আন্দোলনকে দমানোর জন্য বা থামানোর জন্য বা ঠান্ডা করার জন্য একটা মন্ত্রী পরিষদ মিশন আনলো, সেটার নাম কি? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের তোমার নেতৃত্বে, সেটাই কি ছিল? ক্রিপস মিশন, ওকে। তারপর দেখো এখানে 1946 সালে বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনে মুসলিম আসনে মুসলিম লীগ কতগুলো আসন পেয়েছিল? 117টি। মুসলিম লীগ কিন্তু আস্তে আস্তে দেখো যে মুসলিম লীগ কিন্তু আস্তে আস্তে কি ফেমাস হচ্ছে, তাই না? তারপর দেখো এখানে 1946 বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনের বড়বিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী কে? সে হচ্ছিল কে? তোমার হচ্ছে এখানে প্রথমে ছিল আমাদের দেখো প্রথমবারের মতো অবিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী, সে ছিল কি? শেরে বাংলা কে ফজলুল হক। প্রথম অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? শেরে বাংলা কে ফজলুল হক। এবং শেষ যে হয় সে হচ্ছে কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে, শেষ কে হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রথম কে ছিল? একে ফজলুল হক। ব্রিটিশ ভারতের সর্বশেষ আইন কোনটি? তারা কিন্তু সর্বশেষ 1947 সালে কি করে? ভারত স্বাধীনতা আইন নামে যে আইনটা হয়, এরপর কিন্তু ব্রিটিশদের আর কোনো আইন নাই, ঠিক আছে, এটা কিন্তু লাস্ট একদম, ওকে। সো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। আর তোমাদেরকে আবার একটা জিনিস আমি রিমাইন্ডার দেই, তোমরা যারা হচ্ছে ঢাবি ইউনিটে পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি পছন্দ হয় তোমাদের, ইনশাল্লাহ আমাদের সাথে তোমার যাত্রাটা শুরু করতে পারো। ইনশাল্লাহ একটা বেস্ট সার্ভিস পাবা, প্রত্যেকটা জিনিস আমরা তোমাকে ধরে ধরে প্রস্তুত করতে পারবো। অলরেডি ঢাকা ভার্সিটিতে আমাদের গত 2 বছরে প্রায় অ্যাটলিস্ট 1000+ স্টুডেন্ট চান্স পেয়েছে। সো তোমরা ইনশাল্লাহ চান্স পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। এখন তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের 3য় অধ্যায়ে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, এই চ্যাপ্টার থেকে আসা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এবং এই বছর কি আসতে পারে সেগুলো নিয়ে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি আজকের আলোচনাটা। তো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? সেটা হচ্ছে অপশনটা একটু দেখো, 1947, 48, 52, 50। 52 তো হবে না, কারণ আগেই হয়েছিল। সেটা হয়েছিল কবে? 1947 সালে। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে তোমার, একটু মুখস্থ ইম্পর্টেন্ট জিনিস। কখন হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ? যখন থেকে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিরা তারা চাচ্ছিল যে উর্দুকেই রাষ্ট্রভাষা বানাবে একমাত্র, ঠিক আছে, ঠিক সেই টাইম থেকে কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা করার একটা বাসনা ছিল। ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয় কি কি? ভাষা আন্দোলন তোমরা সবাই জানো যে ভাষা আন্দোলন কি করে? বাঙালি জাতীয়তাবাদটাকে, দেখো ভাষা আন্দোলন কি করে? বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ করে তারা, ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ, ঠিক আছে,
বাঙালি জাতীয়তাবাদটাকে কি তারা তুলে নিয়ে আসে। সেখানে দেখো পরবর্তীকালে কি কি জন্ম দিয়েছিল, অবশ্যই সামাজিক আন্দোলন হয়েছে, অনেক অর্থনৈতিক আন্দোলনও হয়েছে, যেটাকে আমরা দেখতে পাই যে তোমার 6 দফা আন্দোলন, সেটা কিন্তু তোমার ইন্টারনালি ধরলে 6 দফা আন্দোলন কিন্তু একটা অর্থনৈতিক আন্দোলনই, ঠিক আছে। তারপর দেখো রাজনৈতিক আন্দোলন তো অবশ্যই হয়েছে, মহান মুক্তিযুদ্ধটাও কিন্তু হয়েছে। সো অ্যান্সার কিন্তু সবগুলাই হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপর আসো সামনে, ভাষা শহীদ রফিক কবে মারা যায়? দেখো ভাষা শহীদ রফিক মারা গিয়েছিল কবে? 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। 22শে ফেব্রুয়ারি যারা মারা গিয়েছিল, যেগুলো আসে তোমার শফিক আর আওয়াল। 22 ফেব্রুয়ারি কারা মারা গিয়েছিল? শফিক আর আওয়াল। শুধু এই দুজনকে তুমি দেখবা যে 22 ফেব্রুয়ারি নিয়ে প্রশ্ন আসে, শফিক আর আওয়াল, ঠিক আছে। বাকি সবাইকে তুমি কি 21শে ফেব্রুয়ারিতে ধরবা। 11ই মার্চে সভা সমাবেশ থেকে বিকেলে পুলিশ কতজনকে গ্রেফতার করে? 11ই মার্চে সভা সমাবেশ থেকে কিন্তু তারা টোটাল 69 জনকে গ্রেফতার করেছিল, ঠিক আছে। এটা একদম মুখস্থ করতে হবে তোমার। উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি স্থাপন করেছিল কে? কোন সদস্য গণপরিষদে? আচ্ছা, গণপরিষদ জিনিসটা কি সেটা একটু তোমাকে বলি আমি, যে তোমার সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে। তোমার একটা দেশে যখন তোমার সংবিধান বানাবে, তার জন্য আগে যদি কোনো তোমার নির্বাচিত সরকার না থাকে, তাহলে যারা আগের কোন একটা ইলেকশনে নির্বাচিত হয়েছিল তাদেরকে নেওয়া হয়, ঠিক আছে। সেটা কি 1946 যে তোমার নির্বাচনটা হয়েছিল সেটা থেকে কিন্তু নিয়েছে, আমরা আগের চ্যাপ্টারে দেখে এসেছি। এইখানে তোমার ধরো যে ধীরেন্দ্রনাথ দত্ত, সে কোথাকার? কুমিল্লার। সে কুমিল্লার, কিন্তু সে গণপরিষদের মেম্বার ছিল কুমিল্লা অঞ্চল থেকে। এন্ড সে কিন্তু বলেছিল যে এই যে তোমার বাংলাকেও রাখতে হবে উর্দু এবং ইংলিশের পাশাপাশি, ঠিক আছে। তারপর দেখো এখানে যে উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটা কার? এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, আমরা একটু সবসময় আমাদের পার্সপেক্টিভ থেকে দেখি মোহাম্মদ আলী জিন্নাহ আসলে কোন পার্সপেক্টিভ থেকে কথাটা বলেছিল, তার সাইড থেকে একটু দেখি। দেখো একটা ওয়ার্ড আছে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, এটা মানে হচ্ছে কি তোমার কমন ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি কমন ল্যাঙ্গুয়েজ, মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ রাখতে চেয়েছিল তারা, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সম্পূর্ণ সব পাকিস্তানের ফুল পার্টের মানুষজন তারা কি করতে পারবে, তারা হচ্ছে তোমার কমিউনিকেট করতে পারবে। তিনি তাই এই জন্য তিনি উর্দুকে বেছে নিয়েছিলেন, ঠিক আছে। তারপর দেখো যে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়? সেটা ছিল কি 1952 সালের 31শে জানুয়ারি, সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ, ঠিক আছে। এটা একটু দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। তারপর দেখো এখানে 1952 সালে 21 ফেব্রুয়ারি শহীদ হন কে কে? 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছিল কারা? দেখো বরকত, সালাম, জব্বার, রফিক। এরা দেখো তোমার হচ্ছে এখানে এই কয়জন হয়েছিল। তারপর দেখো যে আওয়াল, শফিক, এরা কিন্তু হয় নাই, ঠিক আছে। দেখো আওয়াল হবে না, আওয়াল হবে না, শফিক হবে, তোমার হচ্ছে এরা হবে না। সো এই জন্য কি আমাদের এগুলো হয় নাই। দেখো এখানে 1952 সালে 22 ফেব্রুয়ারি শহীদ হন কে কে? 22 ফেব্রুয়ারিতে কি হয়? দেখো এই শফিক, আওয়াল, ওরা। শফিক, আওয়াল ওরা হয়েছিল কবে? 22 ফেব্রুয়ারিতে। এগুলো দেখে নিবে 21 ফেব্রুয়ারি কারা, 22 ফেব্রুয়ারি কারা। তারপর দেখো এখানে 21-এর চেতনা থেকে কিসের উদ্ভব ঘটে, মানে কিসের অন্বেষণ হয়? সেটা কি পাকিস্তানি চেতনা? না। ধর্মভিত্তিক জাতীয়তাবাদ? না। আন্তর্জাতিকতাবাদ? না। ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ হয়েছিল এই আমাদের 21-এর চেতনা থেকে। তারপর দেখেন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কখন? আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কবে? 1949 সালে 23শে জুন, একদম মুখস্থ। এটা করবা কোথায় হয়েছিল? রোজ গার্ডেনে, রোজ গার্ডেনে। প্রথম সভাপতি কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সহ সভাপতি কে ছিল? তোমার শামসুল হক। এরা দুজনেই ছিলেন টাঙ্গাইলের, ওকে। এরপর দেখো তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? তমুদ্দুন মজলিস হচ্ছে কি একটা সাংস্কৃতিক সংগঠন। কোন ধরনের? সাংস্কৃতিক। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল এই তমুদ্দুন মজলিস। এটা কে বানিয়েছিল? অধ্যাপক আবুল কাশেম, ঠিক আছে, অধ্যাপক আবুল কাশেম। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? এটা ছিল কি নৌকা। যুক্তফ্রন্ট গঠিত হয় কবে? 4 ডিসেম্বর 1953 সালে। যুক্তফ্রন্ট গঠিত হয় কবে? 1953 সালে। যুক্তফ্রন্টের নির্বাচন হয় কবে? 1954 সালে। যুক্তফ্রন্টের কত দফা ছিল? 21 দফা। যুক্তফ্রন্টের দফা কয়টা ছিল? 21 দফা। 21 দফার প্রথম দফা কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, ঠিক আছে। সিয়েরা লিওনে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে গণ্য করা হয়। বাঙালি জাতির এজন্য প্রাপ্তি অত্যন্ত মর্যাদার।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাকে সম্মান প্রদর্শনের জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে। জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে উদ্দীপকের উল্লেখিত মর্যাদায় অধিষ্ঠিত করেছে? এটা হচ্ছে কি ইউনেস্কো। ঠিক আছে, এটা কি কোন সংস্থা? ইউনেস্কো। ইউএনডিপি কি নিয়ে কাজ করে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তারপর ইউনিসেফ কি নিয়ে কাজ করে? বাচ্চা কাচ্চাদের নিয়ে কাজ করে। আইএমও কি? মনিটারি ফান্ড, মানি ম্যানেজমেন্ট, এইসব নিয়ে কাজ করে। আর তোমার এখানে আইএমও মাইগ্রেশন নিয়ে কাজ করে, সরি। তোমার এখানে দেখো ইউনেস্কো, ইউনেস্কো কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। এরা কি নিয়ে কাজ করে? এইরকম কালচার, তারপর তোমার হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে তোমার সায়েন্স। ঠিক আছে, এরপর দেখো সেম উদ্দীপকেই এই সংস্থার আবেদনের ফলে কি হয়েছে? বাঙালি ভাষার অধিকার ফিরে পেয়েছে না। বাঙালি ভাষার অধিকার এটা কারণে ফিরে পায়নি, তারা 1952 সালে রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার পরে 1956 সালেই কিন্তু পাকিস্তানের প্রথম যে সংবিধান হয়েছিল সেখানে বাংলাকে কি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাঙালি আন্তর্জাতিক সম্মান লাভ করেছে, এটা হয়। ভাষা শহীদদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এটাও হয়। তাহলে আমাদের 2 আর 3 এটা হবে অ্যান্সার। তারপর দেখেন, আচ্ছা সঙ্গত কারণে একটা কথা বলি যে তোমরা যারা ঢাকা ভার্সিটি খয়নিতে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা আমাদের সাথে তোমার অ্যাডমিশন জার্নিটাকে নিয়ে যেতে পারো। ঠিক আছে, ডিটেইলস জানতে চাইলে ইনবক্স করো। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে? দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা ছিল কে? সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, টু নেশনস থিওরি। তিনি কি বলেছিলেন? হিন্দু মুসলমান সম্পূর্ণ আলাদা দুইটা জাতি, ঠিক আছে, তাদেরকে নিয়ে আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। ওকে, তারপর দেখেন এখানে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেন কে? এটা একটু আগে বলে আসলো আমরা, ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি কি? তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিল, তিনি কুমিল্লার একজন ছিলেন, এমএলএ। তারপর দেখেন এখানে বাংলায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার যৌক্তিক ছিল কিসের ভিত্তিতে? বাংলার তখন 56% মানুষ তারা বাংলায় কথা বলে, কিন্তু অন্যদিকে পাকিস্তানের যে পার্টটা বাকি থাকে কত? 44%। এই 44% কি উর্দুতে কথা বলে? না, এর মধ্যে একটা মেজর পার্ট পাঞ্জাবি, বেলুচ, ঠিক আছে, এইসব ভাষায় কথাবার্তা বলে। সো বাংলায় ছিল একমাত্র যোগ্য দাবিদার। সো পাকিস্তানের, নট পাকিস্তান না, এটা ভুলে টাইপ করেছে, পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা ছিল কি? বাংলা। ওকে, কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দেওয়া হয়? পাকিস্তানে কত সালে দেওয়া হয়? সেটা হচ্ছে 1960 সালে। ঠিক আছে, প্রথমবার সাধারণ নির্বাচন দেওয়া হয়েছিল কবে? দেওয়ার কথা ছিল কবে? 1960 সালে। এবার হয় কবে? 1970 সালে গিয়ে আলটিমেটলি একটা নির্বাচন হয়েছিল। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সকালে আফিফা বন্ধুদের সাথে প্রভাত ফেরিতে অংশ নেয়, সারিবদ্ধভাবে নগ্ন পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি কি করে? শ্রদ্ধা জানায়। আফিফা কোন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়? দেখো তো, 21শে ফেব্রুয়ারি মানেই কি? 1857 এটা সব কিছুই না। 69 গণ অভ্যুত্থান, 71 এটা কি হবে? 1952 যে ভাষা আন্দোলনের তারা। এখানে দেখো যে 21শে ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী কি হিসাবে তোমার পালিত হয়? বিশ্বব্যাপী কি হিসাবে? বিশ্ব শহীদ দিবস না, ভাষা দিবস না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তি দিবস না। সো এটা ইজি একটা প্রশ্ন। পূর্ব বাংলা সম্পর্কে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? দেখি তো, বিচ্ছিন্নতাবাদী না, ক্ষমতার অংশীদার না, নিজেদের অংশ না, ঔপনিবেশিক। তারাও কি ব্রিটিশদের মতো? তারাও কি আমাদেরকে একটা ঔপনিবেশিক শক্তির আন্ডারে, নিজেদের আন্ডারে নিয়ে এসেছিল? তারা কি আমাদের কোনো কিছু নিয়ে ভাবতো না? তারপর দেখেন অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব উত্থাপনকারী কে? সেটাই কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনিই প্রথম চেয়েছিলেন যে একটা অখণ্ড স্বাধীন এবং সার্বভৌম বাংলা হোক। ঠিক আছে, তারপর দেখেন এখানে ইউনেস্কো কত খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? দেখো, পাকিস্তানের সংবিধানে 1956 সালে কি বাংলা প্রথম রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। 1999 সালে প্রথমবার, 1999 সালে প্রথমবার ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি স্বীকৃতি দিয়েছিল? কত সালে? 1999 সালে। এখানে দেখেন যে অধ্যাপক আবুল কাশেম ইতিহাসে বিখ্যাত হয়েছে কেন? একটু আগে বলে আসলাম না যে তমুদ্দুন মজলিস নামে যে একটা তোমার সাংস্কৃতিক সংগঠন ছিল, সেটা কি অধ্যাপক আবুল কাশেম তিনি কিন্তু বানিয়েছিলেন তমুদ্দুন মজলিসটা। এটা কিন্তু প্রশ্ন আসে, তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? সাংস্কৃতিক বা কালচারাল, সাংস্কৃতিক বা কালচারাল। চট্টগ্রামের মিছিলকারীরা নুরুল আমিনের পদত্যাগ দাবি করেছিল কেন? মানে কারণটা কি এটা? আসলে দেখো, উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবিতে না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে? ইয়েস, এইটাই। স্বায়ত্তশাসন না, এটা হচ্ছে কি 6 দফা 1966 সালে। সোহরাওয়ার্দীকে প্রধানমন্ত্রী না। সো এটাই হবে আমাদের অ্যান্সার। দেখেন এরপর
পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলো কাকে আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড় করায়? সেটা ছিল কি আইয়ুব খানের নিজেরই বোন ফাতিমা জিন্নাহকে। ঠিক আছে, তার চেয়েছিল যে আইয়ুব খানের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়ে তাকে ক্ষমতায় আনতে এবং আইয়ুব খানকে ক্ষমতা থেকে সরাতে। কত সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয়? সেটা কি? প্রথমটা হয়েছিল কবে? 1956 সালে। প্রথমটা কবে? 56। তারপরটা কবে? 1962 সালে। পাকিস্তান এমন একটা দেশ যেখানে সংবিধান তৈরি করতে প্রায় 9 বছর টাইম লেগেছিল। এই সংবিধান তৈরি করার মাঝেই প্রায় 11 জন প্রধানমন্ত্রী এবং 8টা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, দেখেন আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায়? সেটা হচ্ছে আরমানিটোলায়। ঠিক আছে, আরমানিটোলায়। এইটা কোথায়? তোমার তোমার এই যে তোমার কি বলে আওয়ামী মুসলিম লীগটা কোথায় প্রতিষ্ঠিত হয়? তোমার কেএমএস লেনের রোজ গার্ডেনে 1949 সালের 23 জুন। 23 জুন 1949। ঠিক আছে, এটা একটু দেখবা। আর 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে? 1948 সালের 21শে মার্চ কিন্তু তিনি কোথায় আসেন? রেসকোর্স ময়দানে আসেন। সেখানে সে কিন্তু এই ভাষণটা দিয়েছিলেন তিনি, উর্দু অ্যান্ড অনলি উর্দু শুড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তোমরা যারা ঢাবি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে, মনে হয় যদি আমাদের সাথে তোমার অ্যাডমিশন জার্নিটা স্মুথ হবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা ঢাবি পর্যন্ত পৌঁছে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আজ তোমাদের সাথে আলোচনা করছি ইতিহাস প্রথম পত্রের 5ম অধ্যায়ের পূর্ব বাংলাদেশ স্বায়ত্ত শাসনের চ্যাপ্টারটা, সেইটা নিয়ে। ঠিক আছে, সো আজকের চ্যাপ্টারে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে আসা আগের এমসিকিউ এবং যেগুলো আসতে পারে এগুলো থেকে। দেখো, প্রথম প্রশ্নটা 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে কাকে ক্ষমতাচ্যুত করা হয়? আমরা সবাই জানি তখন কি ফিল্ড মার্শাল আইয়ুব খান তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, এন্ড তাকে ক্ষমতাচ্যুত কে করেছিল? ইয়াহিয়া খান। তিনি কিন্তু এরপর ক্ষমতায় আসেন, এই ইয়াহিয়া খান। এবং ইয়াহিয়া খানের টাইমে কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধটা হয়। ঠিক আছে, সো এটা আমরা একটু দেখেছি। আর 1969 সালে যে গণ অভ্যুত্থানটা, এটা দিয়ে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবে তোমার এবার। ঠিক আছে, এটার সাথে তোমার আইয়ুব খান, সরি আবু সাইদ এবং তোমার ধরো যে শামসুজ্জোহার সাথে যে একটা মিল, সেটা কিন্তু ধরবে। তারপর দেখো 1970 সালে নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কতটি? আচ্ছা, এখানে একটা টোটাল তোমাকে একটা জিনিস আমি বোঝাই। দেখো যে পাকিস্তানের দেখো জাতীয় পরিষদ একটা ছিল তোমার কি জাতীয় পরিষদ, একটা ছিল কি প্রাদেশিক পরিষদ। প্রাদেশিক পরিষদে টোটাল তোমার ছিল কয়টা? টোটাল ছিল তোমার নাম্বার কত? 313টা আসন। ঠিক আছে, জাতীয় পরিষদ যে আমাদের যেটা আছে সেখানে কি টোটাল তোমার ছিল কয়টা? 169টা। এই 169টার মধ্যে তোমার পেয়েছিল কয়টা? 167টা। ঠিক আছে, 167টা। সেটা একটু দেখে নিবা তোমরা। ঠিক আছে, ওকে। তারপর সম্পর্ক সামনে যাই। এখানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই যে ভাষণটা শেখ মুজিবের, এটা হচ্ছে কত তারিখের? 7 মার্চের। এটা এই বছর আসলে আসার চান্স একটু কম। ঠিক আছে, তোমরা সবাই জানো কারণটা। তারপর দেখো এখানে যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল? বাংলা, মান্দারিন, হিন্দি, ইংরেজি। বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাটা ছিল সেটা ছিল কোন ভাষায়? সেটা ছিল কি ইংরেজি ভাষায়। ঠিক আছে, 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটা ইংরেজি ভাষায় দিয়েছিল। শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা কোথায় পেশ করেছিল? এই যে 6 দফা বাঙালি জাতির মুক্তির দাবি, বা এটার সাথে কি ম্যাগনা কার্টাকে তুলনা করা হয়, এটা কিন্তু তোমার সিকিউতে আসবে। ঠিক আছে, সিকিউতে কি 6 দফার সাথে ম্যাগনা কার্টার যে তুলনীয়তা, ম্যাগনা কার্টার যে তুলনীয়তা, সেটা আমাদের কোথায় আসবে? সিকিউতে আসবে। এটা কোথায় উত্থাপন করা হয়েছিল? লাহোরে। ঠিক আছে, কোথায়? লাহোরে। তারপর দেখো যে আগরতলা মামলার কোন আসামিকে পাকিস্তানি সৈনিকরা গুলি করে হত্যা করে? সেটা ছিল সার্জেন্ট জহুরুল হক। আমাকে বলেছি আগরতলা কাহিনী একটু আগেই, যে শেখ মুজিবের মতো দেখতে ছিল সার্জেন্ট জহুরুল হক এবং তাকে হত্যা করতে গিয়েছিল কোথায়? সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টে। ঠিক আছে, ঢাকা ক্যান্টনমেন্টে। সেই ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে সার্জেন্ট জহুরুল হককে কি গুলি করে হত্যা করা হয়। তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি কত মিনিটের ছিল? ভাষণটা ছিল কি টোটাল 18 মিনিটের, এবং এটাকে তুলনা করা হয় কার সাথে? গেটিসবার্গ ভাষণের সাথে। কার? গেটিসবার্গ ভাষণ। ঠিক আছে, তোমরা একটু আমাকে জানাবা যে এই গেটিসবার্গ ভাষণটা
তোমার হচ্ছে কার দেওয়া, ঠিক আছে। এবং তিনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সুন্দর সংজ্ঞাটা দিয়েছিল, কমেন্টে একটু জানাবো মাস্ট। ওকে, তারপর দেখেন আমরা সামনে যাই। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? দেখো এই যে যুক্তফ্রন্টটা গঠন করা হয়েছিল কি এই তোমার কৃষক প্রজা পার্টি, জাতীয় গণতন্ত্রী দল, এরকম তোমার আওয়ামী মুসলিম লীগ, এরকম 4টা দল নিয়ে নিজামে ইসলাম গঠন করা হয়েছিল, ঠিক আছে। সো এরকম গঠন করা হয়েছিল কবে এটা এবং কেন? তারা হচ্ছে তোমার নির্বাচনে ইলেকশন করার জন্য মুসলিম লীগের বিরুদ্ধে। ওকে, এই যে তোমার যুক্তফ্রন্টটা সেটা হয়েছিল কবে? 1953 সালে 4 ডিসেম্বর। 1953 সালে 4 ডিসেম্বর কি তোমার এটা গঠন করা হয়। 1900 অপশনে নাই 1953, যেহেতু অপশনে নাই তোমাকে ক্লোজেস্টটা দেখাতে হবে। 1954 দিয়েছে, কিন্তু 1954 কি হয় আসলে? 1954 আসলে ইলেকশনটা হয়েছিল যুক্তফ্রন্টের, ঠিক আছে। 1954 কি হয়েছিল? 1954 হয়েছিল কি যুক্তফ্রন্টের ইলেকশনটা, কিন্তু যুক্তফ্রন্ট গঠিত হয় কবে? সেটা মার্চ 1953 সালে। ওকে, তারপর দেখো যে কোন অঞ্চলকে নিয়ে 1865 সালে পাক ভারত যুদ্ধ সংঘটিত হয়? সেটা ছিল কি? কাশ্মীরকে নিয়ে কিন্তু টোটাল অনেকগুলো পাক ভারত যুদ্ধ হয়েছে। তোমার হচ্ছে এটা আসলে 1865 না, এটা হবে কি 1965 সালে, ঠিক আছে। প্রথমে দেখো 1947 সালেই যখন তৈরি হইলো ভারত আর পাকিস্তান, তখন একটা যুদ্ধ হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে। এবার কি 1965 সালে একটা হয়েছে, ঠিক আছে। এবার আরো বেশ কয়েকটি হয়েছে। দেখো 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে লাহোরে। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। 6 দফা দাবি কি ছিল? চার্টার অফ ইমানসিপেশন, বাঙালির মুক্তির দাবি। কিসের সাথে তুলনীয় এটা বলো? কিসের সাথে তুলনীয়? এটা হচ্ছে তোমার ম্যাগনা কার্টার সাথে, ঠিক আছে। তারপর দেখেন এখানে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কোনো আসন পায়নি কোথায়? দেখো জাতীয় পরিষদ মানে কোনটা? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা মিলে যেটা, সেখানে আওয়ামী লীগ পায়নি কোথায়? পশ্চিম পাকিস্তানে কোনো আসনই পায় নাই, কিন্তু পূর্ব পাকিস্তানে কত পেয়েছিল? 166 আউট অফ 169টা, ঠিক আছে। এরপর দেখেন পরবর্তী প্রশ্নে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? 14 ডিসেম্বর। এটা আমাকে বেসিক, আমাদের এখানে টাইম নষ্ট আমরা না করি। এরপর দেখেন 1971 সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্বে কে ছিল? 1971 সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল কারা? আল বদর। আমরা সবাই জানি রাজাকার আল শামস এরা না, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের টাইমে কাজ করছে। বাট আল বদর যারা বাহিনী ছিল তারাই মেইনলি কি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? আমরা সবাই জানি, একদম বেসিক প্রশ্ন, সোহরাওয়ার্দী উদ্যান। এই ধরনের প্রশ্ন আসলে একদম খুশি তোমরা, তাই না? একদম ইজি। তারপর দেখো যে পাক ভারত যুদ্ধের স্থায়িত্ব কতদিন? যেটা 1865 সালেরটা, সরি 1965 সালেরটা, 1965 সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ, সেটা কতদিন স্থায়ী ছিল? সেটা ছিল টোটাল তোমার 17 দিন, ঠিক আছে। টোটাল কয়দিন? 17 দিন। ওকে, আচ্ছা, সঙ্গত কারণে বলছি, তোমরা যারা এবার ঢাকা ভার্সিটি খয়নিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমাদের ক্লাস আর ইউটিউবে দেওয়া আছে, ডেমো ক্লাস দিয়ে দিব। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের সাথে তোমাদের বি ইউনিট যে যাত্রাটা সেটা করতে পারো, ঠিক আছে। ধন্যবাদ। দেখো 1969 সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্জন, সামরিক শাসনের বিলোপ সাধন। এখানে কিন্তু গণ অভ্যুত্থানের সবগুলো ছিল তাদের লক্ষ্য, ঠিক আছে, সবগুলাই হয়ে যাবে। তোমরা অবশ্যই, কিন্তু আবারও বলছি গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু একটা সিকিউ আসবেই, সো ভালো মতো পড়বা, ঠিক আছে। দেখো এরপর 1969 সালে গণ অভ্যুত্থানের ছাত্রদের 11 দফার মধ্যে অন্যতম দফা ছিল কি? সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ, ব্যাংক, বিমা ও বৃহৎ শিল্প জাতীয়করণ করা, জরুরি আইন, নিরাপত্তা ও অন্যান্য দমনমূলক আইন বাতিলকরণ। এখানে কিন্তু সবগুলাই হয়, ঠিক আছে, এখানে সবগুলাই কিন্তু হয়ে যায়। তারপর দেখো এখানে যে আসাদের মৃত্যুতে জনগণের অন্তরে কোন চেতনা জন্ম নেয়? আসাদ যে তোমার ছিল, আসাদের শার্ট নামে যে একটা কবিতা লিখেছেন কে? শামসুর রহমান। আসাদের শার্ট, শামসুর রহমান। আসাদ যখন মারা গেল 1969-এ, ঠিক আছে, তারপরে কি মানুষের মনে একটা স্বাধীনতা চেতনা জাগলো, ঠিক আছে। আমাদের কি করতে হবে? স্বাধীন হতে হবে। আমরা কিন্তু স্বাধীন না, ভাষা না, অবশ্য সার্বভৌমত্ব না, প্রতিশোধ না, ঠিক আছে। তারপর দেখেন এখানে ডক্টর শামসুজ্জোহাকে কত সালে রাজশাহী কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়? তিনি কিন্তু 1961 সালে প্রথম রাজশাহী কলেজে প্রভাষক হয়েছিল, ঠিক আছে। একটা বেসিক ইনফরমেশন দেখে নিও। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সর্বস্তরের মানুষের আন্দোলন বেগবান হয়ে ওঠে 69 গণ অভ্যুত্থানে। কাদের অবদান সবচেয়ে বেশি ছিল? অবশ্যই ছাত্র জনতা। যখন শামসুজ্জোহা মারা গেল, ঠিক আছে, তারপরে কি আন্দোলনটা একদম বেগবান হয়েছিল। ওকে,
তারপর দেখেন এখানে সার্জেন্ট জহুরুল হককে কত তারিখে হত্যা করা হয়? তাকে হত্যা করা হয়েছিল কবে? 15ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এই যে 15ই ফেব্রুয়ারি 1969 সালে তাকে হত্যা করা হলো। এখানে শেখ মুজিবকে হত্যা করতে গিয়ে শেখ মুজিবের মতই ছিল দেখতে সার্জেন্ট জহুরুল হক, তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। তারা এই শেখ মুজিব সহ টোটাল কতজন? তারা 14 জন ছিল কি তোমার এই আগরতলা ষড়যন্ত্র মামলার কি আসামি। ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হককে কোথায় হত্যা করা হয়েছিল আগে বলে আসছি আমি, ঢাকা ক্যান্টনমেন্টে। ওকে, তারপর দেখেন আইয়ুব সরকার সামরিক বাহিনী নিয়োগ করে কেন? তারা কেন করেছিল? তারা করেছিল ছাত্র জনতাকে মারতে না, গণ অভ্যুত্থান দমন করতে, হ্যাঁ, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেও না, শৃঙ্খলার জন্য। তারা মেইনলি চেয়েছিল কি এই গণ অভ্যুত্থানটা দমন করা হোক, এটা দমন করলে কি আইয়ুব সরকারটা টিকে যেত। তারপর দেখেন এখানে কত তারিখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে? তারা কি 1969 সালের 22শে ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি কি জহুরুল হককে মারা হলো। 15ই ফেব্রুয়ারিতে জহুরুল হককে মারা হলো, সার্জেন্ট জহুরুল হককে মারা হয়েছিল। ওকে, তারপর আসেন আমরা সামনে যাই। এখানে 1969 সালে আইয়ুব খান কিসের জন্য গোল টেবিল বৈঠক ডাকেন? কেন? তিনি কি চেয়েছিলেন আসলে? তিনি চেয়েছিলেন যে এই যে শাসনতান্ত্রিক সমস্যা, এটা সমাধান তিনি চেয়েছিলেন। 11 দফা তিনি মেনে নিতে চাননি, রাজনৈতিক অস্থিরতা দূর করতে চাননি, ক্ষমতা হস্তান্তর চাইনি। তিনি চেয়েছিলেন শাসনতান্ত্রিক যে একটা সমস্যা, একটা জটিলতা দুই পাকিস্তানের মধ্যে, এটাকে তিনি সমাধান করতে চেয়েছিলেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে আইয়ুব খান কোন স্থানে রাজনৈতিক নেতাদের একটি গোল টেবিল বৈঠক ডাকতেন? সেটা ছিল কোথায়? রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের কোথায়? রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের একটা শহর কোথায়? সেটা রাওয়ালপিন্ডি, সেখানে ডেকেছিলেন তিনি। আইয়ুব খান কত তারিখে গোল টেবিল বৈঠকে ডাক দেন? সেটা ছিল কবে? 1969 সালে 10শে মার্চ। ঠিক আছে, 10শে মার্চ। তোমার দেখো এই যে তোমার 15ই ফেব্রুয়ারি হচ্ছে তোমার মারা হলো তোমার জহুরুল হককে, তারপর তোমার হচ্ছে শেখ মুজিবরা মুক্তি পেল, তারপর কি 10শে মার্চ কিছুদিন পরেই কিন্তু ডাকা হলো রাওয়ালপিন্ডিতে। ঠিক আছে, তারপর দেখো শেখ মুজিবুর রহমান রাওয়ালপিন্ডির গোল টেবিল বৈঠক মানে সেটাকে বর্জন করেন কেন? কারণ তিনি বলেছিলেন যে 6 দফা যে ছিল আমাদের এবং 11 দফা যে ছিল, এই দুইটা 1969 আর 1966 ছিল কি 6 দফা, 69 কি ছিল 11 দফা। এই দুইটা যদি বর্জন হয় বা এই দুটো যদি অগ্রাহ্য হয়, আমরা বর্জন করব যে কোনো মিটিং মিছিল। ঠিক আছে, যে কোনো মিটিং আপনাদের সাথে। সন্তানদের চাপে পড়ে বাবা বাশার উদ্দিন জমির মালিকানা ছেড়ে দেশান্তর হলেন। এই বাক্যে বাশার উদ্দিনের সাথে নিচের কোন ব্যক্তির মিল রয়েছে? এটা আইয়ুব খান। আইয়ুব খান কি তোমার দেশের ধরো যে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন দুটো দেশে, সো পূর্ব পাকিস্তানের মানুষের চাপে তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছেন আইয়ুব খান। ওকে, তারপর এখানে দেখো যে 1969 সালে গণ অভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য কি ছিল? মেইন যে উদ্দেশ্যটা সেটা কি দেখো, গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, হ্যাঁ এটা ছিল, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এটা ছিল। মূল উদ্দেশ্য আইয়ুব খানের পতনটা ছিল না। সো আমাদের অ্যান্সার হবে কি খ। সো আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাস দেখে ভর্তি হবা। ঠিক আছে, কার কত ফলোয়ার, কার কত আবেগ, কোন ভাইয়া গাড়ি চালাচ্ছে, কোন ভাইয়া বাইক চালাচ্ছে, কোন ভাইয়া টিকটক করতেছে, এইসব না। ক্লাস দেখো, কার ক্লাস ভালো লাগে। তোমার যদি মনে হয় আমি এই ভাইয়ার ক্লাস বুঝতে পারি, সবাই কিন্তু ভালো পড়ায় যারা অনলাইন আছে, তোমার যেটা ভালো লাগবে এইটা দেখে তুমি চুজ করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। তোমাদের সাথে এখন আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। এই চ্যাপ্টার থেকে আসা যত এমসিকিউ আছে এবং যেগুলো আসতে পারে তোমাদের পরীক্ষাতে। দেখো, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষার ছিল? সেটা ছিল ইংরেজি ভাষায়। তিনি বলেছিলেন যে আমরা আজ থেকে মুক্ত, স্বাধীন, আমাদের কি তোমাদের যা আছে, যা কিছু আছে চাপিয়ে পড়ো সেটা নিয়ে। ঠিক আছে, এটা ছিল কোন ভাষায়? ইংরেজি ভাষায়। ওকে, তারপর দেখো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের মূল বিষয়ের সাথে সাদৃশ্য আছে কি কি দেখি একটু আমরা। সামরিক আইন প্রত্যাহার করা, মার্শাল ল যেটা, ঠিক আছে, মার্শাল ল যেটা সামরিক আইন, সেটার কথা তিনি বলেছিলেন। অবশ্যই এটা হবে। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, এটাও বলেছিলেন। গণহত্যা তদন্ত করা, এটাও বলেছিলেন। তো আমাদের অ্যান্সার কি? 4টাই হবে, মানে 4 নম্বরে যেটা 3টাই হবে। তারপর দেখেন এখানে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী কে ছিল? তিনি দেখো, শেখ মুজিব ছিল কি প্রেসিডেন্ট, তাজউদ্দিন প্রধানমন্ত্রী, শহীদ নজরুল কি অস্থায়ী প্রেসিডেন্ট। সো এম মনসুর আলী তিনি কি ছিলেন? সরকারের অর্থমন্ত্রী। মুজিবনগর সরকার নিয়ে কিন্তু প্রশ্ন আসে, আসলে এই বছর কি হয় জানি না, বাট একটু দেখে যাও। হ্যাঁ, তারপর দেখো যে জহুর আহমেদ চৌধুরী খ্যাতি লাভের পিছনে, আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের একটা উদ্দীপক ছিল, সেই উদ্দীপকটাকে এখানে দিতে পারেনি, ভুলে গিয়েছে হয়তোবা, সো এটাকে আমরা একটু স্কিপ করি। 26শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? 26শে মার্চে, হ্যাঁ 26শে মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে? সেটা কি অবশ্যই শেখ মুজিবুর রহমান ছিল। আর যে 27শে মার্চ যেটা হয়েছিল সেটা কে করেছিল? জিয়াউর রহমান। ওকে,
সেটা তোমার বইয়ে নাই, তুমি এতদিন যে বইটা পড়েছো সেই বইয়ে নাই। সো তুমি এমন কিছু অ্যান্সার করবে না বা অন্য কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ থেকে অ্যান্সার করার দরকার নেই, আপাতত বইয়ে যা আছে সেটা অ্যান্সার করো। কত তারিখে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতা ঘোষণাটি পাঠ করেন? সেটা ছিল 27 মার্চ। সো এই জিনিসটা আসলে ন্যারেটিভটা এখন চেঞ্জ হয়ে যাবে, দেখবা যে অনেক কিছু হয়ে যাবে, নতুন মানে প্রেক্ষাপট রেজিম চেঞ্জ হলে কি একটা ন্যারেটিভও চেঞ্জ হয়ে যায়। ওকে, দেখো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন এটা আমরা সবাই জানি, সেটা ছিলেন কে? শেখ মুজিব। তারপর দেখেন এখানে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? এটাও আমরা জানি, এটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা কি? সৈয়দ নজরুল ইসলাম। তারপর দেখো এখানে যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেই প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। আমরা এটাও জানি, আমরা সেই ক্লাস 1-2 থেকে এসব পড়ছি। হ্যাঁ, খুবই সহজ এই চ্যাপ্টার গুলো। অপারেশন সার্চলাইটে নীল নকশা প্রণয়ন করা হয়েছিল কিভাবে, কার মাধ্যমে? দেখো টিক্কা খান কানেক্টেড ছিল, ইয়াহিয়া খান ছিল, রাও ফারমানের ছিল, ঠিক আছে, তারা সবাই কানেক্টেড ছিল। তোমার ইয়াহিয়া খান ছিল কি মেইন, যে টিক্কা খানের দায়িত্ব ছিল একটা, ধরো যে ঢাকার বাইরের সব দায়িত্ব, রাও ফারমানের ছিল ঢাকার দায়িত্ব, মানে এইভাবে আর কি তারা ভাগ করে নিয়েছিল সম্পূর্ণ দেশটা ক্র্যাকডাউন চালানোর জন্য। তারপর দেখো এখানে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য ছাত্ররা কি করছিল? তারা করেছিল কি? মন্ত্রণালয় গঠন না, সেমিনার আয়োজন না, মিছিল মিটিং না, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে কেন বাঙালি ছাত্র সেনারা ভারতে গিয়েছিল? প্রাণ রক্ষার জন্য না, পলায়ন করার জন্য না, মৃত্যু ভয়ে না। তারা গিয়েছিল কেন? যুদ্ধে প্রশিক্ষণ করে ফিরে এসে যা যুদ্ধ করার জন্য গিয়েছিল। এরপর দেখেন এখানে মুক্তিযুদ্ধে কৃষকদের অংশগ্রহণ কেমন ছিল? কৃষকরা ছিল একদম প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছিল তারা, ঠিক আছে। কৃষকরা কেমন ছিল? তারা প্রত্যক্ষ, তারা একদম অ্যাক্টিভলি যুদ্ধ করেছে একদম 9 মাস। তারপর দেখেন এখানে বাঙালির উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের নাম কি ছিল? সেটা কি? অপারেশন ক্লিন হার্ট না, ডিজার শিশু না, সার্চডন না, সেটা ছিল কি? অপারেশন সার্চলাইট, ঠিক আছে। তারপর দেখো এখানে যে দেশের সর্বস্তরের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় কেন? ভাষার জন্য না, বৈষম্যদূরীকরণের জন্য না, স্বাধীনতার জন্য হ্যাঁ, দাবি আদায়ের জন্য না। মেইনলি আমাদের অ্যান্সারটা কি হবে? স্বাধীনতার জন্য আমরা একত্রিত হয়েছিলাম তখন। আচ্ছা, তোমরা যারা ঢাকা ভার্সিটির খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যদি যখন তোমরা গাইডলাইন নিবা বা তোমাদের যদি কোনো কোচিং করতে হয়, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে। দেখো কেন মুক্তি সেনারা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে? দেখো দেশকে বাঁচাতে, অবশ্যই যুদ্ধে শহীদ হওয়ার জন্য হয় না, অর্থের লোভেও না, খ্যাতির জন্য না। মেইনলি তারা কি? দেশকে বাঁচানোর জন্য তারা কি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। ভারত সরকারের শরণার্থী কর আরোপ করার যৌক্তিক কারণ কি? বাংলাদেশের প্রায় অনেক মানুষ, ঠিক আছে, কোটি কোটি মানুষ, তারা তখন কি করেছিল? ভারতে আশ্রয় নিয়েছিল। সেই আশ্রয় নেওয়া মানুষদের জন্য আসলে ভারতের সরকারের জন্য টাফ হয়ে যাচ্ছিল এই জিনিসটা মেনটেন করা, তাদের জন্য খাবার দাবার এসব মেনটেন করা। সেই জন্য কি একটা কর আরোপিত হয়েছে, সেটা কি? শরণার্থী কর। সেটা কি? বাঙালি শরণার্থীদের জন্য ব্যয় নির্বাহ, সেটা করার জন্য, ঠিক আছে। কে 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেয়? সেটা আমরা জানি, শেখ মুজিব। ইকবাল হলের বর্তমান নাম কি? ইকবাল হলের নাম বর্তমানে হচ্ছে তোমার জহুরুল হক হল, সার্জেন্ট জহুরুল হক হল। আমরা দেখিয়েছি না 15 ফেব্রুয়ারি 1969 সালে তোমার আগরতলা ষড়যন্ত্র মামলায় একজন আসামি ছিল, সে কে? সার্জেন্ট জহুরুল হক। তাকে শেখ মুজিবের মতো চেহারা দেখে তাকে গুলিয়ে ফেলে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে। তারা ভেবেছিল এটা শেখ মুজিব। বঙ্গবন্ধু কেন 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন? দেখো জনগণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের রাজতন্ত্র না, ভারতের সহযোগিতার জন্য, বহির্বিশ্বে এটাও না। সো জনগণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু বঙ্গবন্ধু কাজটা করেছিলেন। ওকে, মুক্তিযুদ্ধকালে কত লাখ বাঙালি প্রাণ হারায়? প্রায় 30 লাখ, ঠিক আছে। পরীক্ষার হলে 30 লাখই দিও, ওকে। অন্য যে ন্যারেটিভ আছে সেগুলো যাই হোক, এটাই পরীক্ষা হলে দিবা। মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে? সেটা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি হেল্প পাঠিয়েছিল, এইড পাঠিয়েছিল, ওকে। তারপর দেখো এখানে সৈয়দ নজরুল ইসলামের কর্মজীবন শুরু হয় কিভাবে? তিনি কিন্তু একজন ইনকাম ট্যাক্স বিভাগের কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনটা শুরু হয়েছিল, ঠিক আছে, সৈয়দ নজরুল ইসলাম। তারপর এখানে দেখো যে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? সেটা ছিল কি? মেহেরপুর। তৎকালীন কুষ্টিয়া, বর্তমান তোমাদের মেহেরপুর জেলার বুদ্ধিরান্তলা আমরা কারণে, ঠিক আছে। এরপর দেখো মুক্তিযুদ্ধের সময় ভারতের গৃহীত কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা ত্বরান্বিত হয়? হ্যাঁ হয়। মানবাধিকার রক্ষিত হয়? হ্যাঁ হয়।
বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশ, হ্যাঁ সবগুলাই। সো এখানে সবগুলো অ্যান্সার হবে। ভারত কিন্তু আমাদেরকে তখন অনেক হেল্প করেছিল আমাদের স্বাধীনতা অর্জনে, ঠিক আছে। তারপর দেখো, সৈয়দ নজরুল ইসলাম কেন অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন? কারণ শেখ মুজিব বন্দী ছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সবাই জানি, একদম বেসিক একটা প্রশ্ন, আর ডিটেলস আলোচনার কিছু নেই। পাকিস্তান বাংলাদেশের গণহত্যাকে কি নামে আখ্যায়িত করেছিল? সেটা ছিল অপারেশন সার্চলাইট। এটাও আমরা জানি, খুবই বেসিক একটা প্রশ্ন। তারপর দেখো এখানে, বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু কতটি বিধিমালা জারি করেছিলেন? তিনি কিন্তু টোটাল 35টা বিধিমালা জারি করেছিল শেখ মুজিব, ঠিক আছে। এইবার শেখ মুজিব নিয়ে প্রশ্ন আসার চান্স খুবই কম, ঠিক আছে। তোমরা দেখে দিও যেহেতু এসেছে এগুলো। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কত তারিখে গঠিত হয়? সেটা কি 10 এপ্রিল 1971 সালে, মুজিবনগর সরকার। ওকে। তারপর দেখেন এখানে, তৎকালীন ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমানে ইপিআরটা কি হলো? ইপিআর তোমার ছিল কি বিডিআর হয়েছিল, বাংলাদেশ রাইফেলস। তারপর কি হয়েছিল? বিজিবি। তারপর দেখো যে তৎকালীন ইপিআর স্বাধীনতা ঘোষণা প্রচার করে কিসের মাধ্যমে? ট্রান্সমিটারের মাধ্যমে। হ্যাঁ, এটা হয়। টেলিগ্রামের মাধ্যমে করেছিল, টেলিপ্রিন্টারের মাধ্যমেও, মানে তারা সবগুলোর মাধ্যমে কিন্তু কাজটা করেছিল। ওকে, ঠিক আছে। দেখো আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, আমরা একদম লাস্ট চ্যাপ্টার আলোচনা করবো এরপর। সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খয়নিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার টাইমে তোমাদের যদি কোনো গাইডলাইন্স লাগে, বা তোমরা যদি আমাদের কাছে, আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমার, তুমি অবশ্যই আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। ওকে, সবাইকে বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের 8ম অধ্যায়, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব। এইখানে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্বের যে ভূমিকাটা ছিল, এই অধ্যায় থেকে যত এমসিকিউ এসেছে সেটা নিয়ে। তার আগে একটু সিকিউ নিয়ে আমরা কথা বলি। সিকিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাকে একটু বলি। সিকিউতে যে জিনিসটা আসবে এখান থেকে সেটা হচ্ছে কি, তোমার ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এন্ড ইন্ডিয়া আমাদের যে হেল্প করেছিল মুক্তিযুদ্ধের টাইমে, এন্ড আমাদের বিরোধিতা করেছিল কারা? ইউএসএ এন্ড চায়না। সো এই জিনিসটা একটু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাই করবা, একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে প্রথমে আলোচনা করবা, তারপর একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে একটু দেখায় দিবা, ঠিক আছে। তাহলে দেখবে যে খুব ভালো, মানে সেটা মার্ক দিবে। ইতিহাস কিন্তু ম্যাথের মতোই, ঠিক আছে। অনেকে বলো ইতিহাসে মার্ক পাওয়া যায় না, ইতিহাসে তোমার সিকিউতে 70 পাওয়া সম্ভব। কেন, কিভাবে? একটু নীল কালি ইউজ করবা, হেডলাইন গুলো সুন্দর মতো দিবা, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিবা, একটু লজিক দিবা। ইতিহাস কিন্তু লজিক্যাল, ঠিক আছে। সো এইভাবে করবা। দেখো 1971 সালে ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল? সেটা কি 7ম নৌবহর, আমরা যেটা জানি 7th ফ্লিট, যেটা অনেক শক্তিশালী একটা ফ্লিট। এটা আন্ডারে কিন্তু অনেক কিছু ছিল, যুদ্ধ জাহাজ, তারপর তোমার যুদ্ধ বিমান, অনেক কিছু, ট্যাঙ্ক। সো এটা এসেছিল কবে? তোমার 1971 সালের ডিসেম্বর, একদম শেষ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র তো জানোই যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু এই জিনিসটার বিরুদ্ধে ভেটো দিয়েছিল কে? সোভিয়েত ইউনিয়ন। ওকে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেওয়া পরাশক্তি কারা? সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল। তাহলে বাকি দুইটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন। এই দুজনে কিন্তু আমাদের পক্ষে ছিল, ঠিক আছে, বিপক্ষে ছিল। সোভিয়েত ইউনিয়ন এন্ড ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে, পরাশক্তি। আর ইন্ডিয়া কিন্তু আসলে ভাবে পরাশক্তি না, পরাশক্তি এরাই। সো 2 আর 3 হবে অ্যান্সার। তারপর দেখেন এখানে যে জামালপুর গ্রামে শফিপুর গ্রামবাসী হামলা করলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখে পার্শ্ববর্তী চাঁদগাঁও গ্রাম জামালপুরবাসীদের সহায়তায় সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। সবাই বুঝতে পারছো ইন্ডিয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে শফিপুর গ্রামবাসী চাঁদগাঁও আক্রমণ করলে চূড়ান্ত হবে পরাজিত এবং ক্ষমা প্রার্থনা। মানে দেখো এখানে জামালপুর গ্রামে, মানে এটা কি বাংলাদেশ, শফিপুর কি পাকিস্তান, আর এখানে তোমার চাঁদগাঁও কি ইন্ডিয়া। সো শফিপুর গ্রামবাসীর আচরণ মুক্তিযুদ্ধের কোন রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয়? এটা হচ্ছে কি পাকিস্তান রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে, ঠিক আছে। এরপর দেখো জামালপুর ও চাঁদগাঁও গ্রামের সম্মিলিত প্রতিরোধ আমাদেরকে মুক্তিযুদ্ধে যে বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ, মুক্তি বাহিনী ছিল, গেরিলা বাহিনী ছিল, যৌথ বাহিনী ছিল, মুজিব বাহিনী নামে একটা বাহিনী ছিল, সেটাও ছিল। যত বাহিনী আছে সেগুলো একটু দেখে যেও। হ্যাঁ, তারপর তোমার ধরো যে আরো যা যা আছে এখানে দেখো, মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন? এটা আমরা সবাই জানি। মুক্তি বাহিনীর যে প্রধান সেনানায়ক তিনি ছিলেন কে? আতাউল গনি ওসমানী, ঠিক আছে। মেজর শফিউল্লাহ কি এস ফোর্সের, জিয়াউর রহমান কি জেড ফোর্সের, খালেদ মোশাররফ কি কে ফোর্সের। 3টা ফোর্স ছিল মেজর, এই ফোর্স গুলোতে এরা ছিল। এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো থেকে প্রশ্ন আসে। বাঙালিদের মুক্তিযুদ্ধে প্রথম কোন দেশ সহায়তা প্রদান করে? প্রথম এটা কি ভারত, ঠিক আছে। ভারতই কিন্তু প্রথম আমাদেরকে হেল্প করা শুরু করেছিল। ওকে, তারপর দেখো এখানে কোন বৃহৎ শক্তি রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? এটা ছিল কি মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস চায়না, এই দুইটাই।
পক্ষে ছিল কে? সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধের দাবিতে কোন বৃহৎ রাষ্ট্র সপ্তম নৌবহর প্রেরণের প্রস্তাব জাতিসংঘে প্রেরণ করে দিয়েছিল? সেটা কি? যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই তাদের 7th ফ্লিটটা পাঠাতে চেয়েছিল তারা। তারপর দেখো এখানে যে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গিয়েছিল ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সেটা থেকে রাশিয়া বর্তমান দেশটা পাওয়ারফুল, টোটাল 15 কান্ট্রিজ এখান থেকে হয়েছে। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টোটাল কয়টা দেশ হয়েছে? 15টা। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্রের জন্ম হয়েছে? দেখো এখানে পাবা 15টা রাষ্ট্রের জন্ম হয়েছে টোটাল। ঠিক আছে, এরপর দেখো এখানে যুক্তরাজ্য কখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আচ্ছা, এখানে একটু কয়েকটা দেশের স্বীকৃতি প্রদান আছে, এগুলো একটু মুখস্থ করে নেবা। ঠিক আছে, এগুলো একটু ধরে ধরে পরীক্ষা আসে বারবার, সো এগুলো মিস করার দরকার নেই। 4 এপ্রিল 1972 যুক্তরাজ্য তোমাকে একদম শুরুর দিকে দিয়েছিল। প্রথম দিয়েছে ভুটান 6 ডিসেম্বর। ঠিক আছে, তারপর তোমার ধরো যে সোভিয়েত ইউনিয়ন কবে দিয়েছে? এটাও কিন্তু একটু শুরুর দিকে, 24 ফেব্রুয়ারি 1972। এটাও একটু মুখস্থ করে নিবা। সৌদি আরব একদম শেষের দিকে দিয়েছে 16 আগস্ট 1975। মানে ধরো যে 15 আগস্ট একজন পার্টিকুলার মানুষের মৃত্যুর পর 16 আগস্ট কিন্তু একদম সৌদি আরব তোমার হচ্ছে যে মানে স্বীকৃতি দিয়েছিল। ওকে, তারপর দেখো ফ্রান্স বাংলাদেশকে কখন স্বীকৃতি প্রদান করে? ফ্রান্স করেছিল শুরুর দিকে 14 ফেব্রুয়ারি 1972। তারপর ইরাক কবে দেয়? ইরাক কিন্তু প্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল, প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ। তিনি দিয়েছিল 7 আগস্ট 1972। ঠিক আছে, 72 সালের মধ্যে দিয়ে দিয়েছে তারা। ওকে, সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের যে বি ইউনিট কোর্স আছে সেখানে আমাদের সাথে তুমি প্রস্তুতি নিতে পারো। তোমরা যারা ঢাকায় আসার প্ল্যান করছো, তোমাদের বাড়ি অনেক দূরে, ঢাকায় এসে ফার্ম গেটে থাকবা, দিস ইজ নট ওর্থ ইট। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। দেখো এখানে 1971 সালে ভারতীয় জনগণকে একটি অতিরিক্ত কর দিতে হতো, সেই করটির নাম কি? সেটা তো শরণার্থী কর। আমরা আগেই বলেছি যে বাংলাদেশে যে কোটির উপরে মানুষ গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তাদেরকে কিন্তু এই শরণার্থী করের মাধ্যমে খাবার দাবার দেওয়া হতো। ভারত সরকার এটাকে নিবারণ করতে এইভাবে। তারপর দেখো যে সদরুদ্দিন আগা খান কত সালে শরণার্থী সমস্যাকে জাতিসংঘের এই জন্য একটি মানবিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন? সেটা কি? 1971 সালে। ঠিক আছে, 1971 সালে যে শরণার্থী সমস্যাটা, 1971 সালে জাতিসংঘের সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি ছিল? অবশ্যই ওই টাইমে বাংলাদেশের স্বাধীনতার যে যুদ্ধ হচ্ছিল, মুক্তিযুদ্ধ, সেটাই তো হওয়ার কথা, তাই না? তারপর দেখো যে ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ভারত প্রদান করেছিল কবে? 6 ডিসেম্বর 1971। এবং প্রথম দেশ হিসেবে দিয়েছিল কিন্তু ভুটান। প্রথম দিয়েছিল কি? ভুটান। ভুটানও কিন্তু 6 ডিসেম্বর দিয়েছিল। আর সেকেন্ড হচ্ছে তোমার ছিল ভারত, সেম দিনেই বাট একটু আগে পরে। ওকে, তারপর আসো আমরা একটু সামনে যাই। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? আমরা জানি, সবাই অনেক ছবি লিখেছি, শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর একসাথে হ্যান্ডশেক করছে। ঠিক আছে, সো ইন্দিরা গান্ধী ছিল তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর দেখেন সাইমন রিং কোন দেশের নাগরিক? তিনি ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। ঠিক আছে, যুক্তরাজ্যের নাগরিক। ওকে, তিনি কিন্তু অনেক হেল্প করেছেন আমাদেরকে। তিনি হচ্ছে একজন সাংবাদিক ছিল, তিনি অনেক ছবি টবি তুলে সেগুলোকে বহির্বিশ্বে প্রেরণ করেছেন। তারপর দেখো ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ট্যাঙ্কস ক্রাশ রিজেন্ট ইন পাকিস্তান, এটা কে লিখেছে? এটা তোমার হচ্ছে কার, মানে কার একটা ইয়ে ছিল তোমার ছবি সহ। ঠিক আছে, এটা ছিল সাইমন রিং এরই। ওকে, তিনি কোন দেশের? তিনি আছে ইউকে, যুক্তরাজ্যের। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন কতবার ভিটো প্রদান করে? টোটাল 3 বার। সোভিয়েত ইউনিয়ন কিন্তু 3 বার ভিটো প্রদান করেছিল। ওকে, তারপর দেখো এখানে বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? বিবিসি আমরা সবাই জানি এটা কি যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের। ওকে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তারপর দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রামে শীর্ষ সাময়িকী কোন পৌরসভা থেকে মানে পৌরসভা থেকে তৈরি করা হয়, প্রকাশিত হয়? ঠিক আছে, সেটা ছিল কলকাতা। ঠিক আছে, বাংলাদেশের মুক্তি সংগ্রাম তখন কি কলকাতা, ধরো যে বাংলায় তোমার কই থেকে হতে পারে তখন বাংলা ভাষায়, তো কলকাতায় ছিল সেটা। আগরতলা থেকে না, কুমিল্লাও না, দিনাজপুর না। চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করার কতদিন পর আবার নিরাপত্তা পরিষদের স্থায়ী আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে প্রশ্নটা। এটা হচ্ছে তোমার, এটা একটু ইয়ে করো, আপাতত বাদ দিবা। দেখো 1971 সালের 3রা ডিসেম্বরের পরে জাতিসংঘের ভূমিকা কি ছিল? বাংলাদেশের বিপক্ষে ছিল।
তেসরা ডিসেম্বরের কাহিনী কি, এই দিনে তোমার ভারত পাকিস্তানের মধ্যে কি এয়ার স্ট্রাইক হয়, ঠিক আছে। সো এরপরে কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছিল। দেখো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন, সেটা কি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু প্রচুর হেল্প করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে বাংলাদেশের শরণার্থীদের হেল্প করে, নানান ভাবে তিনি কিন্তু হেল্প করেছিলেন বাংলাদেশকে। হ্যাঁ, তারপর দেখো এখানে সোভিয়েত ইউনিয়ন কি উদ্দেশ্যে জাতিসংঘে উপস্থাপন করে, সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল কি ওই টাইমে যে ধ্বংসযজ্ঞটা সেটা বন্ধ হোক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক আলোচনা এবং সংবাদ প্রকাশিত হয় কোথায়, দেখি আমরা ন্যাশনাল ব্রডকাস্টিং এ, ফক্স টেলিভিশন যেটা বলছে, ফক্স যেটা বলে, ফক্স টেলিভিশন যেটা বলে, ফক্স নিউজ যেটাকে বলি আমরা, সেটা এইটাই। স্টার নিউজ ছিল না, তোমার বই হচ্ছে এগুলোর নামই লেখা আছে। সো এটা হবে অ্যান্সার। ওকে, সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যারা হচ্ছে সামনে তো আসলে প্রস্তুতি নিতে হবে, তোমরা আসলে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাকে জানিয়ে যেও যে একদম ফুল সবগুলো চ্যাপ্টার যারা দেখেছো, ঠিক আছে, শেষ মুহূর্ত পর্যন্ত। সবাইকে অভিনন্দন বা শুভকামনা, তোমরা ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও। এইচএসসি পরে তোমরা ঢাবি খ ইউনিটের জন্য প্রস্তুতি যদি নিতে চাও, আমাদের ক্লাসগুলো করে দেখো। আমাদের ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে আমরা আসলে কতটুকু এফোর্ট দিই, আমরা চাই কিভাবে একটা কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে যেতে। আমরা আসলে কোনোভাবে আবেগ বা এরকম কিছু তোমাকে দিতে চাই না, আমরা চাই যে তুমি ভালো করো, তুমি পড়াশোনা করো, পড়াশোনার জন্য তুমি আসো, ঠিক আছে। সবাই ভালো করো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা সবাই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। যদি আমাদের সাথে তুমি বি ইউনিট কোচিংটা করতে চাও, অবশ্যই তুমি আমাদের পেজে নক দিতে পারো, অন্বেষণ, ঠিক আছে। আমাদের পেজটা হচ্ছে অন্বেষণ, ফেসবুক পেজ হচ্ছে কি অন্বেষণ, আর ইউটিউব তো অবশ্যই অন্বেষণ এডু, ইউটিউব আর টিকটক হচ্ছে কি অন্বেষণ এডু। আমাদের টিকটকে কিন্তু অনেকেই ক্লাসগুলো করো, তাই না। তোমরা সবাইকে আমাদের ফেসবুক পেজে অন্বেষণে যেতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল অন্বেষণ এডুতেও ঘুরে আসতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।